তিনতলা বাড়িটা পুরোটাই লাল নীল বাতিতে ঝলমল করছে। এ বাড়ির বড় মেয়ের আগামীকাল বিয়ে, আজ গায়ে হলুদ। আশরাফ সাহেব আর জাহানারা বেগম দম্পতির চোখের মণি তাদের বড় কন্যা অদিতি, তারই আজ গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ি ভর্তি লোকজন আর হই হুল্লোড় চলছে। পুরো বাড়ি যেখানে আনন্দে মেতে আছে, সেখানে একমাত্র একজন আছে যার হদিস এখনো পাওয়া যাচ্ছে না। জাহানারা বেগম পৃথার রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটা ভেতর থেকে লাগানো। তিনি পৃথাকে বেশ আলতো সুরে ডাকলেন, পৃথা, মা কোথায় তুই? পৃথা। ভেতর থেকে গুনগুন শব্দে পড়ার আওয়াজটা হুট করে থেমে গেল। পৃথা উত্তর দিল, চাচিমণি, আমাকে প্লিজ তোমরা একটু পড়তে দিবা? কাল সকালে আমার পরীক্ষা। বিয়ের প্রিপারেশন নিতে গিয়ে কিছুই পড়া হয়নি আমার। আমাকে রিভিশনটা তো দিতে দাও প্লিজ। এখন যাও, আমি রিভিশন শেষ হলেই চলে আসবো উপরে। জাহানারা বেগম হালকা করে মাথা নাড়লেন আর বললেন, মেয়েটাকে নিয়ে আর পারলাম না। কই বিয়ে বাড়ি শাড়ি পরে হই হুল্লোড় করবে, আনন্দ করবে, তা না, বইয়ে মুখ গুজে বসে আছে। বলতে বলতে তিনি চলে গেলেন রান্নাঘরের দিকে। সেখানে ফুলি খালা রান্নায় ব্যস্ত। এত মানুষ ঘর ভর্তি, তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। অদিতির রুমে সব মামাতো ফুপাতো বোনেরা আর ওর বান্ধবীরা বসে আছে। অদিতিকে সাজাচ্ছে ওরা। অদিতি মাঝারি গড়নের গোলগাল মুখের আর দেখতে খুব সুন্দর। হলুদ শাড়ি আর ফুলের গহনায় তাকে ভীষণ মায়াবী লাগছে। অদিতি আপু, তোমাকে এত সুন্দর লাগছে কেন আজ? ছোট্ট মামাতো বোন প্রিয়ন্তীর প্রশ্নে হাসলো অদিতি। গাল টেনে বলল, তোর বিয়েতে তোকেও এমন সুন্দর লাগবে রে পাখি। নিজের বিয়েতে বোধহয় সব মেয়েকেই সুন্দর লাগে, তাই আমাকেও সুন্দর লাগছে। অদিতির উত্তরে প্রিয়ন্তী কি বুঝলো কে জানে, সেও হাসলো। মারিয়া জিজ্ঞেস করলো, আপু পৃথা কোথায়? সবাই আছে, ওকে দেখছি না যে। অদিতি বলল, ওর কাল পরীক্ষা, তাই পড়ছে পাগলিটা। অনেকবার আমি আর মা মিলে ডেকেছি, কিন্তু মহারানীর এক উত্তর, পড়া যতক্ষণ না শেষ হবে সে আসবে না। মারিয়া মন খারাপ করে বলল, এটা কোনো কথা হলো? আজ আমরা সবাই মজা করবো একসাথে ভেবে রেখেছি। অদিতি বলল, চিন্তা করিস না, ও চলে আসবে। আমার হলুদার ও থাকবে না, এটা তো হতেই পারে না। পৃথার পরিচয় দেয়া যাক। পৃথা হলো আশরাফ সাহেবের বড় ভাইয়ের মেয়ে। পৃথার বাবা অনেক আগে মারা যান। পরে পৃথার মা আরেক জায়গায় বিয়ে করে লন্ডনে চলে যান, কিন্তু পৃথাকে তার দ্বিতীয় স্বামীর পরিবার মেনে নেয়নি, তাই পৃথা আশরাফ সাহেবের সাথেই রয়ে গেছে। তাদের পরিবারের একজন হয়ে সবাই তাদের সাধ্যমতো ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে পৃথার জীবন। পৃথা এবার এইচএসসি পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা খুব শীঘ্রই। পৃথার এই পরিবারের প্রতিটা মানুষকে খুব বেশি ভালোবাসে। চাচু, চাচিমণি, অদিতি আপু, অপু ভাইয়া, এই মানুষগুলো আর তার প্রিয় বইগুলি মিলেই তার জীবন। ব্রোকেন ফ্যামিলির হয়েও সে এত সুন্দর পরিবার পেয়েছে, এই জন্য সে খুবই খুশি। অদিতি আপুর বিয়ে, তাই সে আরো খুশি। আপু এত সুন্দর আর ভালো একটা বর পাচ্ছে, সেটা ভাবলেই মন খুশিতে ভরে যায়। পড়তে পড়তে প্রায় অনেক সময় হয়ে এলো, তাই সে এবার ভাবলো রেডি হয়ে নেওয়া যাক। সুন্দর একটা বাসন্তী রঙের শাড়ি, সাথে লাল হিজাব, চুড়ি আর হালকা ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে নিল। দেখতে সে অপূর্ব সুন্দরী, তাই বেশি মেকআপ লাগানো লাগে না। একটু লিপস্টিক আর কাজল দিয়ে নিল, ব্যাস সেজে গুজে সিঁড়ি বেয়ে ছাদের দিকে চললো। এক সিঁড়ি যেতে না যেতেই সামনে অপুকে দেখলো। অপু মানে অপু, আশরাফ সাহেবের একমাত্র ছেলে। একটি প্রাইভেট ইউনিভার্সিটির ইংলিশের টিচার সে। বেশ সুন্দর গড়নের আর দেখতেও বেশ। কিরে, এত রং চং মেখে ভূত সেজে আছিস কেন? মেকআপ আর একটু কম করা উচিত ছিল তোর। হাসতে হাসতে বলল অপু। পৃথা অপুর কথা শুনে মুখ কালো করে বলল, কি বলো ভাইয়া, সাজিয়ে নি তো। এমন করে বলো না প্লিজ, ছোট মানুষ আমি, কষ্ট হয় তো। অপু বলল, আহারে ছোট মানুষ আসছে, যা যা উপরে যা। বাবা মা আপু তোর কান টেনে লম্বা করার জন্য রেডি হয়ে বসে আছে। পৃথা কানে হাত দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অপু ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে ওর কাজে মনোযোগ দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে গেল পৃথা। চাচিমণি, চাচু, অদিতি, আপু সবাই স্টেজে। সেখানে সে এগিয়ে গেল। এই যে মহারানী, আসবার সময় হলো তোর। মারিয়ার কথা একটু হাসলো পৃথা, বলল, হ্যাঁ রে, পড়া একটু আগেই শেষ হলো। আমাকে কেমন লাগছে বল? মারিয়া বলল, মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে। পৃথাকে দেখে অদিতি ওকে কাছে ডাকলো, এই পৃথা আয়, আমার কাছে এসে বসতো, তোর সাথে ছবি তুলবো। পৃথা অদিতিকে জড়িয়ে ধরে ছবি তুললো আর বলল, আপু কাল তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে জানো, তোমাকে আমি ভীষণ মিস করব। অদিতি বলল, আমিও তোকে অনেক মিস করবো রে পাখি। পৃথা আর অদিতির ভালোবাসা দেখে আশরাফ সাহেব আর জাহানারা বেগমের চোখ ভিজে এলো। দেখতে দেখতে মেয়েগুলো কত বড় হয়ে গেল। কাল অদিতি নতুন ঠিকানায় চলে যাবে, আর পৃথাও একদিন চলে যাবে। ভাবতে ভাবতে আশরাফ সাহেবের বুক ভার হয়ে এলো। কিছুই ভাবতে পারলেন না আর। অপু ছাদে উঠে এদিক ওদিক তাকিয়ে এক কোনায় পৃথাকে দেখতে পেল। পৃথার কাছে গিয়ে বলল, পৃথা এদিকে আয় তো একটু। পৃথা বান্ধবীদের সাথে গল্প করছিল।
হঠাৎ ডাকা একটু বিরক্তই হলো আর বলল, কি ব্যাপার, কেন ডাকছো ভাইয়া? দেখছো না আমি একটু ওদের সাথে গল্প করছিলাম। অপু বলল, গল্প পরেও করা যাবে, এখন আমার একটা কাজ করে দে। কি কাজ? পৃথা বলল। এই এখানে কিছু ফুল লাগাবো, তুই ফুল হাতে রাখ আর আমি বললে আমাকে দিবি। অপু একটা টুলের উপর দাঁড়িয়ে গেল আর ফুল লাগানোর চেষ্টা করতে থাকলো। পৃথা একটা একটা করে ফুল দিচ্ছে আর অপু ফুলগুলো লাগাচ্ছে। হঠাৎই টুলটা দুলে ওঠায় অপু ব্যালেন্স হারাতে নিল আর পৃথার কাঁধে হাত রেখে ভর দিল। পৃথা বলল, আস্তে ভাইয়া, পড়ে যাবে তো, ঠিক আছো? অপু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি ঠিক আছি, তুই বাকি ফুলগুলো দে। সব কাজ শেষ করে পৃথা চলে গেল একদিকে আর অপু ওর ফ্রেন্ডদের কাছে চলে গেল ওদের কিছু লাগবে কিনা দেখতে। ওর বন্ধুরা ওকে দেখে রহস্যজনক হাসি হেসে বলল, কি দোস্ত, কাহিনী কি? একটু আগে কি হচ্ছিল? অপু বলল, মানে কি কি হচ্ছিল? ওর বন্ধুরা বলল, দোস্ত, পৃথা যখন তোর পাশে দাঁড়ানো ছিল বেশ লাগছিল কিন্তু তোদের দুজনকে। বলি, ওকে নিয়ে ভাবনা চিন্তাও তো করতে পারিস একটু। কি সুন্দর আর মিষ্টি মেয়েটা। অপু হাসলো আর বলল, কি যে বলিস তোরা, পৃথা আমার কত ছোট জানিস? ওই পুচকিকে নিয়ে কি ভাববো আমি? রাখ এসব, চল ওদিকে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। পৃথা খেতে গিয়ে হঠাৎ খুব ঝাল লাগলো। কাজিন আর বান্ধবীদের সাথে খেতে বসেছিল। হঠাৎ ঝাল লাগায় চোখে পানি, মুখ লাল হয়ে সে এক অবস্থা। অপু দূর থেকে ওর এই অবস্থা খেয়াল করে তাড়াতাড়ি কাছে এগিয়ে এসে বলল, দেখে খেতে পারিস না তুই? ঝাল পড়লো কিভাবে মুখে? পানি খা তাড়াতাড়ি, এই নে। পৃথা পানি খেয়ে কাঁদো কাঁদো মুখে বলল, ইচ্ছা করে মরিচ খায়নি, হঠাৎ একটা মুখে পড়লো। বুঝেছি, সাবধানে খা। পৃথার বান্ধবীরা বলল, কে রে এই ভাইয়াটা, এত সুন্দর আর হ্যান্ডসাম, দেখতে বেশ কিন্তু। পৃথা বলল, আমার চাচাতো ভাই অপূর্ব, মানে অপু ভাইয়া। ওর বান্ধবীরা পুলকিত নয়নে দেখতে লাগলো অপুকে। পৃথা বেশ অবাক, এত দেখার কি আছে ওনাকে? গায়ে হলুদ অনুষ্ঠান শেষ করে পৃথা অদিতিকে তার রুমে পৌঁছে নিজের রুমে চলে গেল। আগামীকাল সকালে তার পরীক্ষা। ভাবলো আরেকবার পড়াগুলো একটু রিভিশন দিয়ে নিয়ে যাক। ফ্রেশ হয়েই পড়তে বসলো। হঠাৎ ফোনে টুংটাং শব্দে পড়া অফ করে ফোন হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে একটা। অপু ভাইয়া পাঠিয়েছে তার আজকের একটা ছবি, পুরোটাই ক্যান্ডিড। কি একটা বিষয় সে হাসছে সেই মুহূর্তের ছবি। বাহ, সুন্দর ছবিটা। এই ছবি কখন তুললো ভাইয়া? ছবির সাথে একটা ছোট্ট মেসেজ লেখা। অপু লিখেছে, দেখ তো পৃথা, ভূত ছেড়েছিলি তাও আমি কি সুন্দর একটা ছবি উঠালাম তোর। পৃথা হাসলো, উঠে রান্নাঘরে গেল, এক কাপ কফি বানালো। ভাবলো এত সুন্দর ছবির বিনিময়ে এক কাপ কফি অপু ভাইয়াকে খাওয়ানোই যায়। কফি বানিয়ে অপুর ঘরের দরজায় টোকা দিল 3 বার। অপু বলল, আয় ভেতরে আয়। দরজা ঠেলে পৃথা ভেতরে ঢুকে দেখলো অপু তার ল্যাপটপ কোলে নিয়ে বসে কি যেন করছে। চশমার কাঁচের স্ক্রিনের প্রতিফলন দেখে বুঝলো অফিসিয়াল কোনো কাজ হয়তো। ভাইয়া, তুমি বুঝলে কিভাবে যে আমি? পৃথার প্রশ্নে অপু হাসলো, বলল, বুঝবো না, এত রাতে তুই পেতনি ছাড়া আর কেই বা জেগে থাকবে? সবাই টায়ার্ড হয়ে এতক্ষণে ঘুম, একমাত্র তুই পড়া নিয়ে জেগে আছিস, বুঝতে পেরেছি। পৃথা বলল, নাও কফি খাও। অপু কফির কাপ হাতে নিতে নিতে বলল, ছবি তোলার পারিশ্রমিক দিচ্ছিস নাকি? পৃথা বলল, হ্যাঁ দিচ্ছি তো, এত সুন্দর ছবির জন্য 1 কাপ কফি তুমি প্রাপ্য। কফি শেষ করে ঘুমিয়ে পড়ো আর রাত জেগে থেকো না। অপু বলল, বাহ, বেশ হুকুম করা শিখে গেছিস, এত বড় হয়ে গেলি কবে? পৃথা ঝলমলে হাসি হাসলো আর বলল, তো কি সারা জীবন তোমার চুলদানা খাওয়ার জন্য ছোট থাকবো? সে আর হচ্ছে না। অপু হাহা করে হাসলো। পৃথার বেশ চমৎকার লাগলো হাসিটা। মনে মনে ভাবলো, ভাইয়া কি জানে তার হাসিটা কত সুন্দর? জানে না বোধহয়। ভাবতে ভাবতে রুমে রওনা দিল। পৃথার যাওয়ার পানে একবার তাকিয়ে অপু আবার ল্যাপটপে মন দিল। ভার্সিটির কিছু পরীক্ষা আছে সামনে, তারই প্রশ্নপত্র রেডি করতে হবে তার। পৃথা রুমে এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়লো। অপুর হাসিটা এখনো তার কানে বাজছে। এত সুন্দর হাসতে পারে একটা মানুষ, কিভাবে সম্ভব? আবার ভাবলো, ধ্যাৎ, কি ভাবছি, হাসি সুন্দর হতেই পারে একজন মানুষের, এত ভাবাভাবির কি আছে? ভাবনাটাকে ক্ষান্ত দিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সে। পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে জাহানারা বেগম বললেন, অপু, তুই পৃথাকে ওর কলেজে পৌঁছে দিয়ে আয় তো। ওর 1 ঘন্টা একটা পরীক্ষা আছে, শেষ হলে আবার নিয়ে আসিস। বিয়ে বাড়ি আজ, আমি বা তোর বাবা যেতে পারছি না, একা ছাড়তেও পারছি না ওকে। অপু বলল, এত বড় মেয়ে এখনো বাবা মায়ের আঁচল ধরে থাকে, কি অদ্ভুত। ঠিক আছে, নিয়ে যাবো। পৃথা মনে মনে ভাবলো, খোঁচাটা না দিলে এই মানুষের পেটের ভাত হজম হতো না মনে হয়। তারপর উঠে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, চলো। অপু একটা রিক্সা নিল। পৃথাকে বলল, পৃথা মুখ ভেঙচি কেটে বলল, হয়েছে তো, থামো, আর কত পচাবে, উঠছি উঠছি বলে রিক্সায় উঠতে গিয়ে একটু হোঁচট খেতে নিল।
সাথে সাথে অপুর এক হাত চেপে ধরলো। ঝট করে পৃথা অপুর মুখের দিকে তাকালো। অপু বলল, কি দেখছিস? পড়ে যেতে নিচ্ছিলি, ঠিক মতো রিক্সায় উঠতে পারিস না দেখি। কে সারা জীবন কোলে নিয়ে ঘুরবে তোকে? নিজে নিজেও তো কিছু করতে হবে। পৃথা বলল, আমি কি বলেছি কেউ আমাকে কোলে নিয়ে ঘুরতে? কাঁদো কাঁদো মুখ হয়ে গেল তার। অপু হঠাৎ ভালো করে মুখের দিকে তাকিয়ে থমকে গেল। পৃথার চিবুকে একটা তিল আছে, আগে তো খেয়াল করেনি। মনে হলো তিলটা মুখের ঠিক ওই স্থানেই পারফেক্ট। হুঁশ ফিরতেই ভাবলো, কি সব ভাবছি মামা, চলো। হাতে মেহেদির রং খুব গাঢ় হয়েছে অদিতির। সাইফকে ছবি তুলে পাঠালো। সাইফ রিপ্লাই দিল, বাহ, কি সুন্দর মেহেদির রং হয়েছে আমার বউয়ের হাতে, মাশাআল্লাহ। অদিতি লাজুক ভঙ্গিতে হাসলো আর লিখলো, মেহেদির রঙের মতো রঙিন হোক আমাদের জীবন, এটাই চাওয়া। সাইফ লাভ রিয়াক্ট পাঠালো। পৃথা ফিরলে পৃথাকে নিয়ে অদিতি পার্লারে সাজতে যাবে। অদিতি পৃথার জন্য অপেক্ষা করতে লাগলো। কলেজে পৌঁছে দিয়ে অপু গেল ফুলের দোকান থেকে ফুল কিনতে। অদিতি কাঁচা ফুল নিয়ে সাজতে চেয়েছে, বিয়েতেও তাই ভাবলো এসেছি যখন ফুলগুলো নিয়ে যাই। অদিতির জন্য খোপার ফুল নিল, হাতের বালার মতো কাঁচা ফুল নিল। কি ভেবে পৃথার জন্য এক সেট ফুল নিল সে। ফুল নিয়ে পৃথার কলেজের সামনে এসে দাঁড়ালো। কই মেয়েটা? সবাই বেরোচ্ছে, পৃথাকে দেখছে না অপু। একটু এগিয়ে গিয়ে দেখলো ফাইল হাতে দাঁড়িয়ে আছে পৃথা। সেও এদিক ওদিক তাকাচ্ছে। অপু কাছে এগিয়ে গেল, বলল, কি রে, কতক্ষণ দাঁড়িয়ে আছি জানিস? তাড়াতাড়ি চল। পৃথা অপুকে দেখে হেসে বলল, ভাইয়া জিজ্ঞেস করবে না পরীক্ষা কেমন দিল? কেমন আর দিবি, ভালো স্টুডেন্ট নিশ্চয়ই ভালো দিয়েছিস। আর হ্যাঁ, নে এগুলো থাক। অ্যাকচুয়াল পৃথার হাতে ফুলের প্যাকেট দিয়ে হাঁটতে শুরু করলো অপু। পৃথা প্যাকেটে কি আছে দেখতে নিল। অপু ডাকায় আর না দেখেই হাঁটা শুরু করলো। রিকশায় বাড়ি ফিরে এলো দুজনে। পৃথা বাড়ি ফিরেই অদিতির রুমে গেল। অদিতি পার্লারে যাওয়ার জন্য সব গুছিয়ে বসে আছে। প্যাকেটটা অদিতিকে পৃথা দিতে দিতে বলল, নাও আপু, তোমার জন্য ফুল। ও, ফুল এনেছে অপু? বেশ, কত সুইট ভাই আমার, দেখেছিস কত খেয়াল রাখে সবার। এমন ছিল কতিতে একটা আমার ভাই। পৃথা বলল, হ্যাঁ, ভাইয়ের গুণগান গাওয়া শেষ হলে সব নাও, আমাদের পার্লারে যেতে হবে। এ কি রে, আরেক সেট ফুল কার জন্য? পৃথা অবাক হলো। তাই তো, ফুল 2 সেট দেখা যাচ্ছে, আরেক সেট কার? অদিতি মুচকি হাসলো। বুঝেছি, ভাই আমার তোর জন্য ফুল এনেছে বোধহয়। পৃথা শুনে অবাক। সত্যি তার জন্য ফুল এনেছে? আহা, কি আনন্দ, সেও ফুল দিয়ে সাজবে। ফুল হাতে রুমে চলে এলো। পার্লারে যেতে হবে, হাতে খুব সময় নেই, তাই অদিতিকে নিয়ে পার্লারে চলে গেল পৃথা। সাজগোজ শেষ করে যখন তারা ফিরলো, তখন সাইফের পরিবার অলরেডি চলে এসেছে অদিতিদের বাসায়। অদিতিকে মেরুন শাড়ি, গোল্ডেন জরির ওড়নাতে ভীষণ মায়াবী সুন্দর লাগছিল। অপু বোনকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লো। তার বোন, তার একমাত্র বোন, আজকে বিয়ে হয়ে চলে যাবে। একসাথে বড় হওয়া, খেলাধুলা করা, কত শত স্মৃতি তার এই বোনের সাথে। বোনটা চলে গেলে তাদের এই ঘরটা কতটা শূন্য হয়ে যাবে। ভাবতে ভাবতেই চোখ ভরে এলো তার। পৃথা অপুর দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, ওনার চোখে কি পানি? কখনো কাঁদতে দেখিনি ওনাকে। সবসময় হাসি খুশি, কেয়ারিং একজন মানুষ। তার এমন আবেগকে দেখতে পেয়ে পৃথা বুঝলো মানুষটা ভেতরে খুব ইমোশনাল আসলে। স্টেজে সাইফ আর অদিতিকে বসানো হলো। দুই পরিবারের সবাই খুব দোয়া করলেন তাদের দুজনকে। পৃথা পার্লার থেকে ফিরে কাজে ব্যস্ত হয়ে গেল। মেহমানদারি থেকে শুরু করে রিলেটিভদের বাচ্চা পর্যন্ত সে তদারকি করতে থাকলো। ফুলের সাথে সজ্জিত গাঢ় সবুজ রঙের লেহেঙ্গাতে মোড়ানো এই অষ্টদশীকে বিয়েতে আসা অনেকেই খেয়াল করছিল। কে এই মেয়ে, অনেকেই চিনতে পারছে না। অপু শুনলো বরপক্ষের কেউ একজন বলছে, এই মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি তো, এমন একটা মেয়ে আমার রায়দের জন্য নিলে বেশ হয়। কিন্তু অপু ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে দেখলো বরপক্ষের একজন বেশ ভালো সম্ভ্রান্ত দেখতে মহিলা কথাগুলো বলছেন। অপুর চোখ পৃথাকে খুঁজতে লাগলো। পশ্চিমের এক কোণে কিছু বাচ্চার সাথে পৃথাকে দেখতে পেয়ে এগিয়ে গিয়ে সে বলল, পৃথা, একটু আমার সাথে আই তো। পৃথা বিনা ব্যাগকে উঠে এলো। অপু ওকে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, হঠাৎ এখানে আনলে যে? কিছু লাগবে? পৃথার প্রশ্নের মুখের দিকে তাকালো অপু। কিছুক্ষণ পৃথার চিবুকে থাকা তিলটার দিকে তাকিয়ে থেকে অপু হালকা গলায় বলল, পৃথা, আজ আমার মন খারাপ জানিস। পৃথা বলল, হ্যাঁ জানি, অদিতি আপু চলে যাবে, তাই তুমি মন খারাপ করে আছো। অপু বলল, তুই আমাকে বুঝতে পারিস? আমি ভাবতাম মা ছাড়া আমাকে কেউই সেভাবে বুঝতে পারে না। পৃথা বলল, তুমি জানো, তুমি খোলা বইয়ের মতো, একটুখানি মনোযোগ দিলেই পড়া যায়। তোমার দুঃখ তোমার চেহারায় ফুটে থাকে স্পষ্ট। সামনে থাকা অষ্টাদশী এই তরুণীটিকে অপুর হঠাৎ খুব আপন মনে হলো। পৃথা ওদের সাথে কত বছর, অনেক বছর ধরে, সেই ছোটবেলা থেকে মেয়েটা ওর আশেপাশেই ছিল। আজকের মতো গভীর দৃষ্টি নিয়ে কখনো ওকে দেখা হয়নি, চেনা হয়নি। সবসময় ছোট মানুষ ভেবে ওর সাথে খুনসুটিময় সম্পর্ক অপুর। আজ সেই মেয়েটিকে মনে হচ্ছে সে আর ছোট নেই। ভালো লাগা, খারাপ লাগা, আবেগ
সব বোঝার মতো বড় হয়েছে। অপু বলল, ফুলগুলো তোকে মানিয়েছে, আজ একটু বেশি সেজেছিস নাকি? আগে এমন সাজতে দেখিনি তো। পৃথা বলল, কই, আগেও তো সেজেছি অনেকবার। তোমার কাছে কি সাজটা বেশি লাগছে? বাই দ্য ওয়ে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। অপু বলল, সুন্দর লাগছে তোকে ফুলগুলোতে, তবে একটা কথা, যদি কেউ তোকে ডেকে কিছু জিজ্ঞেস করে বা জানতে চায়, ফিরিস্তি নিয়ে বসে পড়িস না সবকিছু বলতে। পৃথা বলল, কেন? এমনি যা। বলে অপু চলে গেল। পৃথা কিছু বুঝলো না ব্যাপারটা ঠিক। সেও চলে গেল স্টেজের দিকে। পৃথার সব বান্ধবীরা ওকে ঘিরে ধরলো। কিরে বান্ধবী, আজ তো একেবারে পরি সেজেছিস, মাশাল্লাহ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু তোকে। হয়েছে, থাম, আয় সবাই অদিতি আপুর সাথে দেখা করবি, বলে পৃথা ওদের স্টেজে নিয়ে গেল। এই দাঁড়া দাঁড়া, পৃথা, ওই ভাইয়াটা কইরে? রূপার প্রশ্নে পৃথা তাকালো ওর দিকে। কোন ভাইয়া? আরে তোর সেই চাচাতো ভাই, একেবারে নায়ক নায়ক চেহারা যার। রূপার কথা শুনে মুখে বিরক্তি ভাবেনি পৃথা বলল, থাম, ভাইয়া ভার্সিটিতে পড়ায় জানিস, শুনলে তোর খবর করে ফেলবে। ওনার এসব কথাবার্তা একদম পছন্দ না। ওনার পছন্দ না নাকি তোর পছন্দ না সেটা বল। রূপার কথায় পৃথা খুবই বিরক্ত হলো, আর কোনো উত্তর দিল না। আপা, এই মেয়েটাকে? জাহানারা বেগমকে প্রশ্ন করলেন সাইফের মামি। জি, ও পৃথা, আমার ভাসুরের মেয়ে। মাশাল্লাহ, মেয়েটা ভীষণ মিষ্টি। ওর বাবা মা কোথায়? জাহানারা বেগম বললেন, ও আমাদের কাছেই মানুষ আপা, আমরাই বলতে পারেন বাবা মা। আচ্ছা বেশ, তাহলে তো আপনার সাথেই আলাপ করা যায়। কি বিষয়? সাইফের মামি বললেন, আমার একটাই ছেলে রাইট, সুইজারল্যান্ড থাকে। আমরা ছেলেকে বিয়ে করাবো, তাই অনেকদিন একটা মেয়ে খুঁজছি। পৃথাকে আমাদের ভালো লেগেছে। আপনারা চাইলে আমরা ওকে আমাদের মেয়ে বানিয়ে আমাদের বাসায় নিতে চাই। জাহানারা বেগম অবাক হলেন আর বললেন, আপা, ও তো এখন অনেক ছোট, এসব নিয়ে আমরা ভাবিনি আসলে। সাইফের মামি হাল ছাড়ার পাত্রী না। তিনি বললেন, আপা ভেবে দেখেন, আর ভাইকেও বললেন, আমাকে জানাবেন প্লিজ, আমি অপেক্ষায় থাকবো। জাহানারা বেগম চিন্তায় পড়লেন, ভাবলেন আশরাফ সাহেবকে জানাবেন ব্যাপারটা কিনা। অতিথির বিদায়ের সময় হয়ে এলো। আশরাফ সাহেব আর জাহানারা বেগম আদরের মেয়েকে সাইফের হাতে তুলে দিয়ে দোয়া করলেন। অদিতিকে জড়িয়ে ধরে পৃথা খুব কাঁদলো। তার ডাগর চোখে টানা কাজল পানির স্রোতে ভেসে যাচ্ছিল অবলীলায়। পৃথার কান্না দেখে অপুর কোথাও একটা সূক্ষ্ম ব্যথা হচ্ছিল, যার কারণ অপু নিজেই বুঝতে পারছিল না। অদিতি চলে যাওয়ার পর মনে হলো পুরো বাড়িটায় অদ্ভুত এক নীরবতা এসে ভর করেছে। জাহানারা বেগম তার রুমে বিশ্রাম নিতে চলে গেলেন। আশরাফ সাহেব গেলেন বিয়েতে সাহায্য করতে আসা কিছু স্টাফদের পাওনা মিটিয়ে দিতে। পৃথা রুমে এসে ফ্রেশ হবার জন্য কাবার থেকে কাপড় বের করে আয়নার সামনে চোখ পড়তেই দেখলো কাজল লেপ্টোর চেহারার অবস্থা শোচনীয়। ফুলের গয়নাগুলোতেও আরেকবার চোখ পড়লো তার। সারাদিনের দৌড়ঝাঁপে ফুলগুলোর দিকে মনোযোগ দিতে গিয়েও দিতে পারেনি সে। এখন খেয়াল করলো, আসলে ভীষণ সুন্দর ফুলগুলো। অপু ভাইয়া তো কেয়ারিং একজন মানুষ, সবসময়ই। কখনো অবসরে মানুষটাকে নিয়ে ভাবা হয়নি পৃথার। মাথা ভর্তি কোকড়া চুল, উজ্জ্বল চোখের মায়াময়ী চাহনি, শান্তশিষ্ট স্বভাবের অপুকে কখনো পৃথা আলাদা করে ভাববে সে কথা মাথায়ও আসেনি। পৃথা যখন খুব ছোট, তার মনেও নেই, তখন এই বাড়িতে চাচ্চুর কোলে চড়ে পা রেখেছিল সে। অদিতি আপুর সাথে বেশি সখ্যতা ছিল পৃথার। অপু সবসময় শান্তশিষ্ট স্বভাবের ছিল। কখনো কখনো পৃথাকে ডেকে বলতো, তোর চুলগুলো খুব সুন্দর, তো খুব টানতে ইচ্ছা করছে। পৃথা দুই হাতে বেনি ধরে দৌড়ে পালাতো। কখনো কখনো পৃথার অদিতির জন্য ফুচকা, আইসক্রিম এসব নিয়ে আসতো। বলা যায় সহজ একটা সম্পর্ক ছিল তাদের। কিন্তু আজ অন্যরকম কেন লাগছে পৃথার। মানুষটাকে আলাদা করে দেখতে, আলাদা করে ভাবতে ইচ্ছে করছে। এই ইচ্ছের নাম কি? চৈত্রের এই রূপালী নির্জন রাতে অষ্টাদশ এক তরুণীর হৃদয়ে কি নতুন কোনো অনুভূতির আনাগোনা হলো অগোচরে? কে জানে। অপুর রুমেই ছিল, মন খারাপ ভাবটা এখনো কাটেনি। এক কাপ কফি খেতে মন চাইলো। পৃথাকে একবার ডাকবে কিনা ভাবলো, আবার ভাবলো পৃথা হয়তো টায়ার্ড। একটু পরেই খুট করে আওয়াজ হলো দরজায়। পৃথাকে কফি নিয়ে ঢুকতে দেখে অবাক হলো। পৃথা স্নিগ্ধ হেসে বলল, ভাইয়া কফি খাও, খুব টায়ার্ড তুমি, একটু রিফ্রেশ লাগবে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে পৃথার। স্নিগ্ধ একটা গোলগাল ফর্সা মুখ, গভীর টিকলো নাক, সব মিলে কি অসাধারণ লাগছে মেয়েটাকে। অপু চেয়ে রইলো কিছুক্ষণ, জিজ্ঞেস করলো, কাল তোর পরীক্ষা নেই? না ভাইয়া, কাল নেই। বারবার পৃথার ভাইয়া ডাকটা অপুর কানে খুব করে লাগছিল। এতবার বলার কি আছে, মনে হয় যেন মালা জপছে। অপু মনে মনে খানিক রুষ্ট হলো, বাট প্রকাশ করলো না। ভাইয়া, তোমার রুমে এগুলো কি, বই? হ্যাঁ, কেন? আমি পরীক্ষা শেষ করে তোমার কাছ থেকে নিয়ে পড়বো এগুলো, কেমন? ঠিক আছে, পড়িস, এখন ঘুমা। আচ্ছা, গুড নাইট। পৃথার রুমের দিকে উল্টো ঘুরে যেতে নিলেই অপু বলল, পৃথা শোন, আজ বাইরে খুব জ্যোৎস্না, ছাদে যাবি? পৃথা অবাক হলো। অপু ভাই সাধারণত ছাদে খুব একটা যায় না। সে আর অদিতি মাঝে মধ্যে যেতে বলে উল্টো বকুনিও দিত। আজ কি হলো হঠাৎ, ছাদে যাবে?
চাচিমণিকে বলে যাই। আম্মুকে বলা লাগবে না, আমি যাচ্ছি তোর সাথে। আর বলার কি আছে, চল। দুজনে সিঁড়ির দিকে এগিয়ে চলল। ওরা ছাদে এসে দেখলো চারপাশ চৈতালি পূর্ণিমায় ভেসে যাচ্ছে। এত সুন্দর চাঁদের আলোয় চারপাশ থই থই করছে। ছাদে বসার জন্য একপাশে বেদির মতো তৈরি করা আছে, সেখানে পৃথা বসলো। অপু কার্নিশের একপাশে গিয়ে দাঁড়ালো। থালার মতো বড় চাঁদটা ওদের মাথার উপর। ভীষণ মায়াময় এক পরিবেশ। তোর মনে আছে পৃথা, একদিন তুই আর অদিতি আপু নানু বাড়িতে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলি? তুই হঠাৎ ডুবে যেতে নিয়েছিলি, পরে অদিতি আপু নিজের জীবনের পরোয়া না করেই তোকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল। অথচ সে নিজেও সাঁতার জানতো না। পরে ভাগ্যক্রমে আমি সেখানে থাকায় বাকিদের ডেকে এনে সবাই মিলে তোদের উদ্ধার করি। পৃথা বলল, হ্যাঁ মনে আছে। কি ভয়াবহ সেদিনটা, আমি এখনো ভুলিনি। আমার বোনটা এমনই মায়াবী। আজকে আপুকে অনেক মিস করছি। বাসাটা খালি হয়ে গেল। ছোটবেলাটা খুব তাড়াতাড়ি কেটে যায় কেন রে? কেন আমরা সেই সময়গুলোকে ধরে রাখতে পারি না? বলতে বলতে গলা ধরে এলো অপুর। পৃথা উঠে গিয়ে অপুর পাশে দাঁড়ালো। কাঁধে একটা হাত রেখে বলল, শান্ত হও প্লিজ। আপুর বর খুব ভালো, সবসময় আপুকে এখানে নিয়ে আসবে। বেরিয়ে যাবে ওরা, আপুকে সবসময় দেখতে পাবে। মন খারাপ করো না। একবার চাঁদের দিকে তাকিয়ে আবার পৃথার মুখের দিকে তাকালো অপু। জ্যোৎস্নায় ভেসে যাওয়া সেই রাতে অপুর মনে হলো সারা জীবন এই চমৎকার তরুণীটিকে এভাবে পাশে বসিয়ে জ্যোৎস্না দেখে কাটিয়ে দিলে ঠিক মন্দ হয় না। বিয়ের আয়োজন কাটিয়ে উঠতেই পৃথা ব্যস্ত হয়ে গেল পড়াশোনা নিয়ে। 3 মাস পর তার এসএসসি পরীক্ষা। খুব মন দিয়ে পড়াশোনা করতে লাগলো সে। অপুর সাথে দেখা সাক্ষাৎ কমে গেল। মাঝে মধ্যে রাতে একটু কফি নিয়ে যাওয়া ছাড়া তেমন কথা হয় না অপুর সাথে। এদিকে অপু ভার্সিটির অফিসিয়াল কাজে ব্যস্ত হয়ে পড়লো। দেখতে দেখতে পৃথার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। দিনরাত পরিশ্রম করে পৃথা বেশ ভালো একটা পরীক্ষা দিল। খুব আশাবাদী সে ভালো রেজাল্টের জন্য। পরীক্ষা শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে চাচিমণির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলো সে। সন্ধ্যায় কলিং বেল বাজলো। জাহানারা বেগম বললেন, যা তো পৃথা, নিশ্চয়ই অপু এসেছে, দরজাটা খুলে দে। পৃথা দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো অপুই এসেছে। হাতে কি যেন প্যাকেট। সেগুলো দেখে পৃথা দরজা জুড়েই দাঁড়িয়ে রইল। কি রে সর, ঢুকতে দিবে না নাকি? ও সরি, আসো আসো। এগুলো কি হাতে? অপু মুচকি হাসলো। বলতো কি? আমি কিভাবে বলবো? না বলতে পারলে পাবি না, যা। পৃথা মুখ ভ্যাংচালো। দেখো না চাচিমণি কেমন করছে। কি রে, তুই কি শুরু করলি বলতো মেয়েটার সাথে? মায়ের কথাই বেশ হাসি পাচ্ছে অপুর। বাহ, মেয়েটাকে জ্বালাতে তো ভীষণ মজা। না, মাঝে মধ্যে জ্বালাতে হবে দেখা যাচ্ছে। আম্মু কে যেন ফুচকা আইসক্রিম এসব পছন্দ করে, তার জন্য এনেছি। এত কষ্ট করে 2 মাস ধরে বেচারি পরীক্ষা দিল, খাওয়া দাওয়া করেনি ঠিক করে, তাই ভাবলাম কিছু খাবার দাবার আনি। বাবাকে ডাকো, একসাথে খাওয়া যাক। জাহানারা বেগম খুশি হলেন। ওদিকে পৃথা তো খুশিতে বাকবাকুম। প্যাকেট খুলে হামড়ে পড়ে সে খেতে আরম্ভ করলো। পৃথার বাচ্চামো দেখে হাসি পাচ্ছে খুব অপুর। খাওয়া শেষ করে আমার ঘরে আসিস, তোকে সুন্দর কিছু বই দিব পড়তে। পৃথা বলল, আচ্ছা। চাচিমণি অদিতি আপুরা বলেছিল আসবে। কবে আসবে বলেছে কিছু? জাহানারা বেগমকে জিজ্ঞেস করলো পৃথা। হ্যাঁ রে, অদিতিরা হয়তো আগামী শুক্রবার আসবে। ও আচ্ছা। অদিতির কথা উঠতেই জাহানারা বেগমের মনে পড়লো সাইফের মামির বলা সেই কথাগুলো। মহিলা ভীষণ নাছোড়বান্দা। বিয়ের পরে 3 মাস কেটে গেছে। এর মধ্যে কয়েকবার খোঁজ নিয়েছেন অপুর বাবা কিছু জানালেন কিনা পৃথার বিয়ের ব্যাপারে। বারবারই এড়িয়ে গেছেন উনি। মনের সুপ্ত মণিকোঠায় তার একটা বাসনা যে অনেকদিন ধরে বসবাস করছে। পৃথাকে তিনি কোনো মতেই দূরে পাঠাতে চান না। তার অপুর জন্য পৃথার চেয়ে উপযুক্ত কেউ হতেই পারে না বলে তার বিশ্বাস। কখনো এ কথা কাউকে তিনি শেয়ার করেননি, এমনকি অপুর বাবাকেও না। কিন্তু এখন মনে হচ্ছে সে দিনটা এসে পড়েছে। তিনি তার বাসনাকে এবার বাস্তবে রূপ দিতে চান। না, অপুর বাবার সাথে আলোচনা করতেই হবে এবার। পৃথা বই আনতে অপুর রুমে গিয়ে টোকা দিল। অপু বলল, ভেতরে আয়। কি করছিলে? আর্নেস্ট হেমিংওয়ের ওল্ড ম্যান এন্ড দ্য সি পড়ছিলাম। বাপ্পা, কি কাঠখোট্টা নাম। এত কঠিন বই পড়ো কিভাবে তুমি? আরে বলিস কি, দারুণ বইটা, পড়লে বুঝবি। বাদ দাও, এই বইটা তো শেষ, আরেকটা দাও। বাহ, পড়ে ফেলেছিস? আচ্ছা তাহলে এবার হুমায়ুন আহমেদের অপেক্ষাটা পড়, দারুণ। সেলফ থেকে বইটা বের করে এনে পৃথা অপুর খাটে বসেই বইটা পড়তে লাগলো। অপু বসলো তার ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কাজ করার ফাঁকে পৃথাকে আর চোখে দেখতে লাগলো। হাত পা গুটিয়ে কেমন আদুরে ভঙ্গিতে বই পড়ছে মেয়েটা। এর সবকিছু এত আদুরে কেন? অপুর হঠাৎ ইচ্ছে হলো পৃথার গাল দুটো টিপে দিতে। এটা ভেবে মনে হতেই হাসলো অপু। বই পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে গেল পৃথা। অপু অনেক জাগালো, কিন্তু পৃথাকে আর জাগানো গেল না। অপু ভাবলো, থাক ঘুমাক, আমি বরং গেস্ট রুমে ঘুমাবো আজ। পৃথার গায়ে পাতলা একটা কমফোর্টার দিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে একবার তাকালো সে। কপালে ঠোঁট ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনাটা অতি কষ্টে নিবারণ করলো সে। না, তার কোনো অধিকার নেই। অধিকার ব্যতীত স্পর্শ করার মতো ধৃষ্ট মন কখনোই তার নেই।
লাইট নিভে এসে চলে এলো গেস্ট রুমে। পরের শুক্রবার অদিতি এলো বেড়াতে। অপু, পৃথা, অদিতি, সাইফ সবাই মিলে বেশ দারুণ একটা সময় কাটালো ওরা। অদিতি হঠাৎ তার মাকে বলল, আম্মু ভুলেই তো গিয়েছিলাম, সাইফের মামি কি তোমার সাথে কিছু বলেছিল? জাহানারা বেগম বুঝতে পারলেন। হ্যাঁ বলেছিল, পরে তোর সাথে এ ব্যাপারে কথা বলবো। পৃথা অদিতির মুখের দিকে তাকিয়ে রইলো। কি ব্যাপারে কথা হচ্ছে ঠিক বুঝতে পারলো না। জাহানারা বেগম সন্তর্পণে এড়িয়ে গেলেন ব্যাপারটা। পৃথার এসএসসি রেজাল্ট দিয়ে দিল, গোল্ডেন জিপিএ 5 পেয়ে দারুণ রেজাল্ট করলো সে। চাচিমণি আর চাচু প্রাণ ভরে দোয়া করলেন পৃথাকে। অদিতিও চলে এলো পৃথাকে কংগ্রাচুলেশনস জানাতে। অপু ফোন করে জানালো সবাই রেডি হয়ে থাকতে, সবাইকে নিয়ে আজ বাইরে খেতে যাবে। সুন্দর একটা বেগুনি রঙের থ্রি পিস পরে চোখে কাজল এঁকে হালকা লিপস্টিক দিয়ে তৈরি হয়ে নিল পৃথা, সাথে ম্যাচিং হিজাবও পরে নিল। গত ঈদে চাচু ওকে জামাটা গিফট করেছিল, খুব প্রিয় জামা এটা ওর। আজকে এই খুশির দিনে এই জামাটাই ওর পরতে মন চাইলো। অপু কল দিল সবাইকে নিচে নামতে। আজ গাড়ি করে রেস্টুরেন্টে যাবে ওরা। সবাই একে একে নামতে শুরু করলো। পৃথা এলো সবার শেষে। বেগুনি রঙা অষ্টাদশীকে দেখে কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল অপু। সাক্ষাৎ পরি নেমে এসেছে যেন ঢাকা শহরের এই ছোট্ট গলিটায়। হৃৎপিণ্ডের একটানা ধূপপোকানির শব্দ কেবল শুনতে পাচ্ছিল সে, বাকি সবই যেন নিশ্চুপ নিস্তব্ধ। ভাইয়া কেমন লাগছে আমাকে বলো তো? ভাইয়া শব্দটা অপুর কানে আছড়ে পড়তেই ভীষণ তেতে উঠলো বেহায়া মন। ছোটবেলায় যদি জানতাম বড়বেলায় এসে এই মেয়েটার কাছে মন হারাতে হবে, তাহলে ভাইয়া শব্দে বহু আগে নিষেধাজ্ঞা জারি করে দিতাম। কপাল চাপড়াতে ইচ্ছে করলো অপুর। কেমন আর লাগছে? প্রতিদিন যেমন লাগে তেমনই, কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। পৃথার মন খারাপ হলো। ভেবেছিল একটু প্রশংসা পাবে, কিন্তু ভুলে গিয়েছিল এটা জন্মের নিরামিষ। পেছনে সব সিট বুকড। অদিতি বলল, তুই সামনে বসে পড় পৃথা, আমরা পেছনে আছি। উপায়ন্তর না পেয়ে অজ্ঞতা সামনেই বসলো পৃথা। গাড়ি ড্রাইভিং সিটে এসে বসলো অপু। গাড়ি চালাতে শুরু করলো। আজকে খুশির দিনটায় সবকিছু যেন অন্যরকম রঙিন লাগছে পৃথার কাছে। বাইরের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে পৃথা অপুর দিকে একটু মনোযোগ দিল। আকাশি রঙের ফর্মাল শার্টে হালকা খোঁচা খোঁচা দাড়িতে বেশ লাগছে তাকে। আর চোখে তার তাকানোটা অপু খেয়াল করলো। স্টিয়ারিং এ হাত রেখে জিজ্ঞেস করলো, নতুন দেখছিস নাকি? পৃথা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, ইয়ে মানে কোথায় যাচ্ছি আমরা? একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে নতুন, ভাবলাম সবাই মিলে যাই। অদিতি আপুকে নিয়েও সেভাবে বের হওয়া হয় না, আবার কাজের চাপে। আর যেহেতু আজ একটা খুশির দিন, তাই সবাই মিলে একটু মজা করে আসি, কি বলিস? পৃথা হেসে বলল, হ্যাঁ খুব মজা হবে। পৃথার খুশি দেখে অপুর মনে হলো এই একটা মানুষ যে হাসতে দেখেই হয়তো তার জন্ম। আজকাল পৃথা হাসলে ওর চারপাশটা কেমন যেন আপনা আপনি রঙিন হয়ে যাচ্ছে। অপু ডাকলো, পৃথা, বলো। তুই সবসময় কাজল করে থাকিস, কাজলে তোর চোখে অদ্ভুত মায়া লেগে থাকে। পৃথা চোখ বড় করে তাকিয়ে রইল। কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, গালগুলোতেও লাল আভা এসে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। এই মানুষটা তার এইমাত্র প্রশংসা করলো। এই নিরামিষটা তার প্রশংসা করবে ভাবেইনি। আজ সবকিছু এত সুন্দর কেন? সবাই মিলে রেস্টুরেন্টে এসে পৌঁছালো। পৃথার সব ফেভারিট খাবার অর্ডার করলো অপু। জাহানারা বেগম মনে মনে বেশ খুশি হলেন ছেলের পৃথার প্রতি এত কেয়ার দেখে। অদিতি ফোরন কেটে পৃথাকে বলল, কি রে পিচ্চি, আমার ভাই আজকাল তোর দেখি খুব খেয়াল রাখছে, রহস্য কি? পৃথা লাজুক হাসলো, থাক আপু, কি সব বলছো? সে তো সবসময় তোমাদের সবার খেয়াল রাখে। তা তো রাখে, কিন্তু আজকাল কেন যেন মনে হচ্ছে একজনের উপর একটু বেশিই রাখছে। ধুর আপু, কি সব বলো, খাও তো প্লিজ। পৃথা লজ্জায় লাল নীল হয়ে গেল। ফেরার সময় সন্ধ্যা হয়ে গেল। গাড়ির মধ্যে পৃথা ঘুমিয়ে পড়লো। গাড়ি চালাতে চালাতে বারবার পৃথার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে অপু ভাবলো সেই ছোটবেলায় ওর বাবা মা ছোট্ট এই পরিটাকে ফেলে চলে গেল। তারপর ওদের কাছে পৃথার আশা, বড় হওয়া সমস্ত কিছু ফ্ল্যাশব্যাকের মতো অপুর চোখের সামনে ভাসতে লাগলো। বাবা মাহীন এই মেয়েটার প্রতি রাজ্যের মায়া এসে ভর করলো যেন। কখনো মুখ ফুটে কিছু চায়নি ওদের কাছে। সাধারণের মধ্যে অসাধারণ এই মেয়েটার তো অনেক কিছু প্রাপ্য ছিল। হয়তো মনের মধ্যে চাপা কষ্ট রেখে এই পৃথা বড় হয়ে গিয়েছে, কখনো বুঝতেও দেয়নি ওর মনের কথাগুলো। অপুর আজ খুব জানতে ইচ্ছে করছে পৃথার সব স্বপ্নগুলোর কথা, সব চাওয়া পাওয়ার কথা, যা সে কখনো জানতে চায়নি। চাইবে বা কিভাবে? কয়েকদিন আগে ওই মেয়েটাকে নিতান্তই ছোট মানুষ হিসেবে জানতো, কিন্তু সাইফের মামির বলা কথাগুলো শোনার পর থেকেই যেন তার ভেতরটা নাড়া দিয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথাকে বুঝি ওরা নিয়ে যাবে। অপুর জীবনে দ্বিতীয় কোনো নারীর আনাগোনা কখনো ঘটেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফেও কখনো কোনো মেয়ে বন্ধু হয়নি। সে তার ক্যারিয়ার, তার পড়াশোনা নিয়ে যথেষ্ট সিরিয়াস ছিল। তার 26 বছরের জীবনে কোনো নারী তার ভেতরটাকে কখনো ছুঁয়ে দিতে পারেনি। মা, বোন আর পৃথা, এই তিন নারী সবসময় ছিল তার জীবনে। সৃষ্টিকর্তা কি তবে চেয়েছেন পৃথাই ওর জীবনে প্রথম আর শেষ নারী হিসেবে থেকে যাক? পৃথা ওকে নিয়ে কি ভাবে? ও কি অপুর মতো করে অপুকে ভাববে কখনো?
এমন হাজারো প্রশ্ন অপুর মনে ঘুরপাক খেতে লাগলো। চৈত্রের সে রাতে অপুর শুধুই মনে হলো এক জীবন তো দেখতে দেখতেই কেটে যাবে, সে জীবনে কেবল পৃথাই আসুক। তার অন্তরটাকে ছুঁয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র এই অষ্টাদশীর কাছেই আছে। সে রাতে অপুর ঘুম হলো না। কাকে বলবে তার অনুভূতির কথা? পৃথাকে? ও কি বুঝবে নাকি মাকে বলবে? মা কি বলবে? মা, তোমার ছেলে মন হারিয়ে বসেছে, তাও ছোট্ট একটা মানুষের কাছে, যাকে তুমি চেনো, যাকে তুমিও অনেক ভালোবাসো। মাকে কি সে বলবে? মা, আমাকে পৃথা এনে দাও। আর কিছু চাই না। শত শত শিক্ষার্থীকে শিক্ষার আলো এনে দেওয়া অপু আজ অন্ধকারে হাতড়ে মরছে। তার সব আলো সেই অষ্টাদশীর কাছে। সে অষ্টাদশী ছাড়া সে সবই অন্ধকার, জীবনটাই অন্ধকার। আশরাফ সাহেব ব্রেকফাস্ট টেবিলে সবাইকে নিয়ে খেতে বসেছেন। পৃথার দিকে চেয়ে বললেন, আম্মু, তোমার তো এখন ভার্সিটিতে ভর্তি হতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করো মা। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের একটা আইডেন্টিটি তৈরি করো। আমি মেয়েকে নিয়ে খুব খুব গর্ব করতে চাই। অবশ্যই চাচ্চু, আমি ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করব, তুমি শুধু দোয়া করো। পৃথার স্বপ্ন ভরা সেই কথাগুলো অপু চুপচাপ শুনতে লাগলো। কত উজ্জ্বল চোখ নিয়ে স্বপ্ন পূরণের কথা বলছে পৃথা। আচ্ছা, পৃথা কি ওকে ওর স্বপ্ন পূরণের পথে সঙ্গী করবে? অপুও তো চায় পৃথা অনেক বড় হোক, ওর সুন্দর একটা ক্যারিয়ার হোক, নিজের গর্ব করার একটা পরিচয় হোক। সেই স্বপ্ন পূরণের পথে অপু ওর পাশে থাকতে চায়। পৃথা কি ওকে রাখবে ওর পাশে? আমার টাইম হয়ে যাচ্ছে মা, আমি ভার্সিটিতে যাচ্ছি, আসি বাবা। বলে অপু টেবিল থেকে উঠে যাচ্ছিল। জাহানারা বেগম বলে উঠলেন, পৃথাকে ওর কোচিং এ দিয়ে তারপর যা বাবা, আসার সময় তোর বাবা গিয়ে নিয়ে আসবে। অপু পৃথার দিকে তাকিয়ে বলল, 5 মিনিট দিলাম, এর মধ্যে আসবি, না হলে আমি তোকে রেখেই চলে যাবো কিন্তু। পৃথা রেডি হতে দৌড় দিল ওর রুমে। আজও রিক্সা ডাকলো অপু। পৃথা পাশে থাকলে রিক্সা উঠতে ইচ্ছে করে ওর। ভালোভাবে বস, যেভাবে বসেছিস মনে হচ্ছে বাতাস এলেই পড়ে যাবি। অপুর কথা শুনে পৃথা ফিক করে হেসে দিল। আমাকে কি ভাবো বলো তো তুমি ভাইয়া? আমি কি বাচ্চা? তো তুই কি বাচ্চার মা? অপুর কথায় পৃথা তপ্তা খেলো। ভালো হবে না বলছি আমাকে খেপালে। অপু হাহা করে হাসলো। পৃথা আবারও সেই হাসিতে মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর করে হাসতে হবে কেন? পৃথাকে কোচিং এ নামিয়ে দিয়ে অপু চলে গেল ওর ভার্সিটিতে। যাওয়ার সময় বলে গেল, বাবা এলে তবেই যাবি, একা যাওয়ার চিন্তাও করবি না। পৃথা মাথা নাড়ালো। সেদিন সন্ধ্যায় জাহানারা বেগম আশরাফ সাহেবকে বললেন, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আশরাফ সাহেব বললেন, কি বলবে বলো। জাহানারা বেগম বললেন, আচ্ছা, পৃথাকে আমরা আমাদের কাছে রেখে দিলে কেমন হয়? আশরাফ সাহেব প্রশ্ন ভরা চোখে বললেন, বুঝলাম না ঠিক কি বলতে চাচ্ছ। জাহানারা আবার বললেন, আমার অপুর বউ করে পৃথাকে আমরা রেখে দিলে কেমন হয়? পৃথাকে আমি দূরে পাঠানোর কথা ভাবতেও পারছি না। অপুর জন্য আমি পৃথার চেয়ে উপযুক্ত কাউকে পাবো না। আপনি কি বলেন? আশরাফ সাহেব বললেন, জাহানারা, তুমি ঠিকই বলেছো। আসলে আমিও ভাবছিলাম অদিতির বিয়ের সময় অদিতির মতো পৃথাও আমাদের ছেড়ে চলে গেলে আমরা কিভাবে থাকবো। অদিতি তো কদিন পর পর আসে আমাদের কাছে, পৃথাকে নতুন ঠিকানায় দিলে ও তো আসতেও পারবে না, ওকে না দেখে আমরা কিভাবে থাকবো। জাহানারা বললেন, হ্যাঁ, আমিও যে ওকে ছাড়া থাকা সম্ভব না। মেয়েটাকে আমি বুকে করে বড় করেছি, ও আমার চেয়ে আর কার কাছে বেশি নিরাপদ বলেন? আশরাফ সাহেব বললেন, ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলবো। তুমি অপু আর পৃথার মতামত নিও। শরীফ মারা যাওয়ার পর পৃথাকে মায়ে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। সবাই মিলে গ্রামে গিয়ে মায়ের সাথে দেখাও করে আসবো, আর বিয়ের ব্যাপারেও আলোচনা করা যাবে। জাহানারা বেগম রাজি হলেন। অপু বাসাতেই ছিল। জাহানারা বেগম অপুর কাছে গেলেন। হঠাৎ রুমে মাকে দেখে অপু বলল, আসো মা, বসো। কি রে, কি করছিলি? তোর সাথে একটু কথা বলার ছিল। এই তো অফিসিয়াল কাজকর্ম, জরুরি কিছু না, বসো। কি বলবে বলো। বাবা, অদিতির বিয়ে হয়ে গেল। আমার আর তোর বাবার ইচ্ছে এবার তোর বিয়ে দিয়ে বউ আনবো। তুই কি বলিস? মায়ের কথা শুনে অপু মনে মনে ভীষণ খেলো। কিভাবে মাকে বলবে পৃথার কথা? মা কি ভাববে? নিজেরই কাজিন বোন তাকে বিয়ের কথা বললে মা কিভাবে রিয়াক্ট করবে ভাবতে থাকলো। অপুকে চুপচাপ দেখে জাহানারা বললেন, বাবা, তুই যদি আমার কথাটা রাখিস, আমি আর তোর বাবা খুব খুশি হব। আমাদের পৃথাকে খুব পছন্দ বাবা। তোর বউ হিসেবে আমরা ওকেই চাই। তুই রাজি হয়ে যা প্লিজ। মায়ের কথা অপুর কান পর্যন্ত পৌঁছালো ঠিক, কিন্তু ঠিক বিশ্বাস হলো না। মা কি আসলেই পৃথার কথা বলছে? এ কি সত্যি? অপু জিজ্ঞেস করলো। কার কথা বললে মা? জাহানারা বললেন, কেন, পৃথাকে কি তোর পছন্দ না বাবা? ওর মতো লক্ষ্মী মেয়ে খুব কম হয়, তুই জানিস না? তুই তো ছোট থেকে ওকে দেখছিস, কবে বড় হয়ে গেল টেরই পেলাম না আমরা। এমন লক্ষ্মী একটা মেয়েকে তুই বউ করতে চাস না? অপু বাকরুদ্ধ হয়ে গেল। সবকিছু স্বপ্ন লাগছে ওর কাছে। জাহানারা বেগম বললেন, তোর বাবা আর আমি তোদের মতামত নিয়ে তবেই বিয়ের কথা আগাবো। তাই তোর মনে যা আছে আমাকে বল বাবা। অপু নিজের উচ্ছ্বাসটা ধরে রেখে বলল, সবসময় আমি তোমার আর বাবার কথা শুনেছি, আজও ব্যতিক্রম হবে না। এটা সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। কিন্তু মা, আমার একটা কথা বলার ছিল। জাহানারা বেগম খুশি হলেন ছেলের কথা শুনে। বললেন, বল বাবা, কি বলবি?
অপু বলল, মা, পৃথার জীবনটা আর 10টা জীবনের মতো না, ও আর 10টা মেয়ের মতোও না। ও কখনো প্রকাশ করে না, কিন্তু ওর নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে, ওর কিছু স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার দায়িত্ব তো আমাদেরই মা। আমরা যদি এখন ওকে বিয়ের মতো দায়িত্বের বন্ধনে বেঁধে ফেলি, ও কি পারবে সেসব সামলাতে? ওর দিকটা তো আমাদের সবার আগে ভাবা লাগবে, তাই না মা? হয়তো তোমার বা বাবার দিকে তাকিয়ে ও বিয়েতে রাজি হয়ে যাবে, কিন্তু ওর স্বপ্নগুলো তো ওর অংশ, সেগুলো পূরণের আগে কি বিয়েটা করা উচিত ওর? জাহানারা বেগম ভাবনায় পড়লেন। অপু তো ঠিকই বলেছে, পৃথা তো আর 10টা মেয়ের মতো না। ওর জন্য ওর পড়াশোনা, ওর স্বপ্নগুলো অনেক দামি, তাই তো নিজেকে এমন ভাবে গড়ে তুলেছে ও। কখনোই নিজের লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যায়নি। তাহলে কি ওকে এখনই বিয়ের মতো গুরু দায়িত্ব দিয়ে দেওয়া ঠিক হবে? ছেলের দিকে তাকিয়ে বললেন, ঠিক বলেছিস বাবা, আমরা কেবল আমাদেরটাই দেখছি, ওর দিকটা ভাবিনি। ঠিক আছে, পৃথার মতামত জেনে আমি আর তোর বাবা এমন সিদ্ধান্ত নিব যাতে বিয়ে হলে ওর লক্ষ্য পূরণে কোনো ক্ষতি না হয়। তুই চিন্তা করিস না, আমরা সবসময় তোদের পাশে আছি। মায়ের কথা শুনে মনে মনে খুব আশ্বস্ত হলো অপু। এমন বাবা মা খুব ভাগ্য করে পেয়েছে আসলে। পৃথা কি মতামত দেয় সেটা ভাবনা এলো অপুর। রাজি হবে সে, নাকি সারা জীবন ফার্স্ট হয়ে আসা ছেলেটা প্রথমবারের মতো ফেল হয়ে যাবে নিজের পছন্দের মেয়েটার কাছে? পৃথা পড়ছিল, বাইরে থেকে পড়ার আওয়াজ পাচ্ছিলেন জাহানারা। দরজা ঠেলে ভিতরে ঢুকে বললেন, কি রে মা, পড়া শেষ হয়নি? না চাচিমণি, এখনো অনেক বাকি। তুমি দাঁড়িয়ে কেন, বসো, তোমার কোলে মাথা রেখে একটু শুই, মাথাটা খুব ব্যথা করছে। বলেই পৃথা জাহানারার কোলে শুয়ে পড়লো। জাহানারা দেখলেন কি অসম্ভব এক মায়াবতী তার কোলে শুয়ে আছে। মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল ভেবেই পেলেন না। এই তো মনে হয় সেদিন বাসায় এলো অপুর বাবার কোলে চড়ে। তারপর 3 মাস বছর পেরিয়ে আজ কত বড় হয়ে গেল দেখতে দেখতে। জাহানারা পৃথার মাথায় বেলি কেটে দিতে দিতে বললেন, পৃথা মা, তোকে একটা কথা বলার ছিল। বলো চাচিমণি, কি বলতে চাও? মা, আমি আর তোর চাচু ভাবছিলাম তোকে আমাদের কাছেই রেখে দিব। পৃথা হাসলো, আমি তো তোমাদের কাছেই থাকবো। আর কোথায় যাবো আমি? হ্যাঁ, এই তো থাকবি, কিন্তু মা মেয়েদের তো একদিন অন্য ঘরে চলে যেতে হয়, এটাই নিয়ম। আমরা চাই তুই সে অন্য ঘরে না গিয়ে আমাদের ঘরে আজীবন আমাদের মেয়ে হয়ে থাক। থাকবি মা? পারবি আমার ছেলেটার সুখ দুঃখে ওর পাশে থাকতে? পৃথা বিস্ফোরিত চোখে তাকালো, কান লজ্জায় লাল হয়ে গেল ওর। এরকম মুহূর্ত সে কখনো কল্পনাও করেনি। বাবা মা ছোটবেলায় হারিয়ে যাওয়া পৃথা কখনো ভাবেনি তার বিয়ে হবে, সংসার হবে, কারণ এই ব্যাপারগুলো তার কাছে সবসময় ধোঁয়াশা। তার জীবনে একমাত্র তার পড়াশোনা, তার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, আর 4 জন মানুষ যারা তার খুব কাছে। অন্য চিন্তা কখনো মাথাতেও আসেনি। পৃথা মাথা নিচু করে রইল। কি বলবে সে? অপু ভাইয়াকে সে সবসময় বড় ভাই হিসেবে শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে, কিন্তু জীবন সঙ্গী হিসেবে ভাবা হয়নি। মানুষটা সেই প্রাণ খোলা হাসিটা চোখে ভাসলো। কি সুন্দর হাসে মানুষটা, বুকটা ধুকধুক করে উঠলো। জাহানারা বললেন, কি রে, কি ভাবছিস? আমার ছেলেটাকে পছন্দ না তোর? না হলে বল, মনে যা আছে আমাকে নির্দ্বিধায় বলে দে। পৃথা বলল, চাচিমণি, তোমরাই আমার সবকিছু। জ্ঞান হওয়ার পর আমি তোমাদের ভালোবাসা পেয়ে বড় হয়েছি। তোমাদের কোনো কথা আমি রাখবো না এমন হতে পারে কখনো? কিন্তু চাচিমণি, আমার অনেক দিনের স্বপ্ন, আমি পড়াশোনা করে নিজের একটা পরিচয় তৈরি করব। সেই সুযোগটা কি আমি পাবো তোমাদের কাছে? জাহানারা পৃথাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পাগলি মা আমার, তোর স্বপ্নের ভার আরেকজন নেবে বলে বসে আছে, তা হয়তো তুই জানিসও না। এটুকুই বলবো, তোর সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের। দুনিয়ার কে কি বলে বলুক, কিন্তু তোর স্বপ্ন সবার আগে, তারপর বাকি সব। নে, এবার কোলে শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পৃথা শুয়ে পড়লো। জাহানারা পৃথার মাথায় হাত রাখলেন। পৃথার মনে হলো মা তার মাথায় বুঝি হাত রাখলেন। কতদিন মায়ের স্পর্শ পায় না সে, কতগুলো বছর মাকে দেখে না। মায়ের কি তাকে মনে পড়ে? হয়তো না। পৃথার চোখের কোণে এক ফোঁটা জল ভীষণ অভিমানে জড়ো হলো। তার জীবনে নতুন হাওয়া বদলের আভাস এসেছে। এমন দিনে বাবা মা কেউই তার পাশে নেই। জলের ধারা চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো নীরবে। রাত 10টা। পৃথা পড়া শেষ করে ভাবলো একটু কফি খাওয়া যাক। রান্নাঘরে গিয়ে কফি বানাতে গিয়ে ভাবলো অপু ভাইয়াকেও 1 কাপ কফি বানিয়ে দিয়ে আসি। কফি বানিয়ে অপুর রুমের দিকে আস্তে আস্তে হেঁটে চলল পৃথা। 3 টোকা দিতে অপুর গলা শোনা গেল। আয় ভেতরে। কি করছিলে? ব্যস্ত? পৃথার প্রশ্নে মৃদু হাসলো অপু। না, ব্যস্ত না, আয়, কফি এনেছিস দে। কফি খেয়ে বলো কেমন হয়েছে। অপু আবার হাসলো। হঠাৎ এই প্রশ্ন, আগে তো কখনো আমার ভালো লেগেছে কিনা জিজ্ঞেস করতি না, আজ হঠাৎ কি মনে করে? পৃথা অপ্রস্তুত হলো। না, এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, বস এখানে, দাঁড়িয়ে আছিস কেন? অপু সন্তর্পণে পৃথাকে আর চোখে খেয়াল করছে। কিছু কি পরিবর্তন ঘটলো? মা কি ওর সাথে আলাপ করেছে বিষয়টা নিয়ে? এমন গুটি সুটি মেরে আছে কেন? পৃথা, কুকুরটাকে চমকে ওর দিকে তাকালো
বলো পৃথা, বলো। কিছু ভাবছিস তুই? এমন চুপচাপ কেন আজ? অপুর প্রশ্নে পৃথা হালকা হাসলো। কিছু না, একটু ছাদে যাবে আমার সাথে? অপু কিছুক্ষণ তাকিয়ে রইল। আকাঙ্ক্ষিত মানুষটি মুখ ফুটে তার কাছে কিছু আবদার করে বলেছে, এটা তার কাছে মনে হলো পরম পাওয়া। এর আগেও কত চকলেট, আইসক্রিম, ফুচকা চেয়েছে, কিন্তু আজকে কথার মধ্যে অন্যরকম একটা আবদার খুঁজে পেল সে। পৃথার মনটা কি আজ খারাপ জানার আগ্রহ হলো। অপু সায় দিল, বলল, চল। রাতের নির্জনতা, ঠান্ডা মৃদুমন্দ হাওয়ায় চারপাশটা অদ্ভুত সুন্দর লাগছে আজ। পৃথা রেলিং ঘেঁষে দাঁড়ালো। অপু একটু দূরত্বে পাশাপাশি দাঁড়ালো পৃথার। শুনশান নীরবতা চারদিকে। নীরবতা ভেঙে অপু বলল, তোর মন খারাপ? তুমি কিভাবে বুঝলে? পৃথার প্রশ্নে অপু তাকালো ওর মুখের দিকে। পূর্ণিমার চাঁদ অমাবস্যায় ঢেকে গেছে, বুঝবো না? বললো অপু, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মাকে অনেকদিন দেখি না। তুমি আমার মাকে দেখেছিলে? দেখেছি। আমার মা দেখতে কেমন জানো? আমার তো মায়ের চেহারাটাও মনে নেই ঠিক করে। পৃথার কষ্ট ভরা কণ্ঠ শুনে অপু চমকালো। পৃথার চোখে মুখে ভীষণ এক কষ্টের ছাপ। ওই আগে তো কখনো ওর এই কষ্ট দেখেনি অপু, আজ কি হলো ওর? পৃথার আরেকটু কাছে ঘেঁষে এলো সে। পৃথা, একটা কথা জানিস, জীবন কেন এত উপভোগ্য বলতো? বলতে পারবো না। কেন উপভোগ্য? অপু হালকা হেসে বলল, জীবনে আমরা যদি সবই পেয়ে যেতাম আমাদের মতো করে, তাহলে এই জীবন খুব একঘেয়ে হয়ে যেত। বেঁচে থাকার আনন্দ ফুরিয়ে যেত। আমাদের না পাওয়াগুলো আছে বলেই আমরা বেঁচে আছি। আর কেন বেঁচে আছি জানিস? আমাদের অবচেতন মন জানে একদিন আমরা সেসব না পাওয়াগুলো পেয়ে যাব। এই আশায় আশায় আমরা বেঁচে আছি। আর এই জন্যই জীবন এত উপভোগ্য। আমাদের না পাওয়াগুলো আমাদের নিজেকে চেনায়, নিজেকে জানায়, নিজেকে নিয়ে ভাবায়। পৃথা মুগ্ধ চোখে বলল, খুব সুন্দর বললে তো। তুমি এত কথা জানো? তুই কি আমাকে তোর মতো গভর্নমেন্ট ভাবিস নাকি? ইস, গবেটকে আমি কত ভালো স্টুডেন্ট তুমি জানো না? অপু হাসলো, কিছু বললো না। মেয়েটাকে কিছুটা হালকা লাগছে এখন। আচ্ছা পৃথা, যদি বড় মা কখনো ফেরত আসে, এসে বলে তোকে তার সাথে যেতে হবে, তুই যাবি? পৃথা তাকালো অপুর দিকে। অপুর চোখে কি যেন একটা ভয় দেখতে পেল। কিসের ভয় ওর চোখে মুখে? কিরে, বললি না? বাস ফিরে আসতেই পৃথা বলল, মা আসবে না। ঘর যদি আসে? পৃথা বলল, যাবো না, আমি কখনোই যাব না। অপু ফুস করে একটা নিঃশ্বাস ফেললো। হঠাৎ এই প্রশ্ন কেন করলে তুমি? পৃথার প্রশ্নে অপু বলল, জানি না, বুঝতে পারছি না আজকাল আমার মনের কি হয়েছে। আমি নিজেই বুঝতে পারছি না। মনে ডাক্তার দেখাতে হবে বোধহয়। তো দেখাও ডাক্তার। পৃথা বলল, যে সেই ডাক্তার হবে না ম্যাডাম, পার্মানেন্ট ডাক্তার লাগবে। বলে অপু রহস্যময় হাসি দিল। পৃথার কান লাল হয়ে গেল। এসব কি বলছে লোকটা? কোনো কিছুর কি ইঙ্গিত দিচ্ছে? চাচিমণি তোমাকে কিছু বলেছে? পৃথার প্রশ্নে চট করে ওর দিকে তাকালো অপু। কি বলবে? না, কিছু না, চলো, অনেক রাত হলো। এই বলে পৃথা উল্টো ঘুরে হেঁটে যেতে নিল। পৃথা শোন। ডাক শুনে ফিরে তাকালো পৃথা। কি বলে একটু সামনে এগোলো। আর একটু কাছে আয়। পৃথা ভরকে গেল। চাচ্ছেটা কি মানুষটা? পৃথা এগোলে উপর সামনে গিয়ে ওর বাতাসে উঠতে থাকা চুলগুলোই হালকা একটু ফু দিল, দিয়ে বলল, তোর দুঃখগুলো আমাকে দিবি পৃথা? আমার সিন্ধুকে তোর দুঃখগুলো একটু একটু করে জমা করব, বিনিময়ে ফেরত দিব একটা একটা সুখের আধুলি। দিবি প্লিজ? পৃথা ফ্যাল নয়নে চেয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। তার কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে বাতাসে। চুলগুলো একটু ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা জাগলো। মানুষ মানুষের কাছে সুখ চায়, মানুষটা তার দুঃখগুলো চাইছে। কেমন করে ফেরাবে সে? পৃথা আরেকটু এগিয়ে গেল সামনে। খুব সামান্য দূরত্ব দুজনের। মাথার উপর এক ফালি চাঁদ, তার নিচে দাঁড়ানো সৃষ্টির শ্রেষ্ঠ দুই মানব মানবী। সুখ দুঃখ বেচাকেনার হাট বসেছে সে এক টুকরো ছাদে। অনেকটা সময় বোধহয় এভাবেই পেরোলো। অপু আবার গাঢ় গলায় বলল, পৃথা, তোর দুঃখগুলো আমাকে দে, তোর স্বপ্নগুলো পূরণের ভারটুকু আমাকে দে। বলবো না পাশে থাক, শুধু বলবো তোর পাশে আমাকে রাখ। যদি পথ চলতে চলতে কোনোদিন তোর মনে হয় আমি তোর যোগ্য, সেদিন আমার হয়ে থাকিস তুই অনন্তকালের জন্য। পৃথার চোখে আনন্দের ফিনিক ফোঁটা এসে জড়ো হলো একটু একটু করে। চোখ ভর্তি পানি আর মুখে এক টুকরো হাসি নিয়ে পৃথা সামনে গিয়ে উপর চুলগুলো হাত দিয়ে একটু গুছিয়ে দিতে দিতে বলল, তোমার এত প্রার্থনা ফিরিয়ে দেওয়ার মতো সাহস, শক্তি, ইচ্ছা কোনোটাই প্রকৃতি আমাকে দেয়নি। বাকিটা বুঝে নিও। অপু পৃথার মাথায় হাত রাখলো। পরম যত্নে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বড় মা দেখতে ভীষণ সুন্দর ছিল, তোর সবটুকু সৌন্দর্য তার কাছেই পাওয়া। তুই আজীবন এমন মায়াবী থাকিস। পৃথা আলতো করে অপুর কাঁধে মাথা রেখে চেয়ে রইল এক ফালি চাঁদটার দিকে। আকাশে ঝুলে থাকা ওই চাঁদটা একাকী হলেও পৃথার নিজেকে আজ একটু একা মনে হলো না। পরদিন সকালে নাস্তার টেবিলে পৃথা ছাড়া বাকি সবাই বসেছে। জাহানারা বললেন, ফুলি দেখতো পৃথা আসছে না কেন এখনো? ফুলি বলল, খালাম্মা আপায় তো পড়তাছে, বলছে পড়া শেষ হলে আইবো।
আশরাফ সাহেব বললেন, মেয়েটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য অনেক কষ্ট করছে দিনরাত। জাহানারা বললেন, আসলে মেয়েটা এত পরিশ্রম করছে, ওর কষ্টটা সার্থক যেন করে দেন আল্লাহ। এত চিন্তা করো না তোমরা, ইনশাল্লাহ ও ভালো কোথাও চান্স পেয়ে যাবে। আমি উঠি মা এখন। বলে অপু অফিসের দিকে রওনা হলো। অপু চলে যাওয়ার ক্ষণিক বাদে পৃথা এলো নাস্তা করতে। বিয়ের প্রস্তাবের পর থেকে পৃথা সবার সামনে অপুর সামনে যেতে একটু লজ্জায় পায়। সে চুপচাপ নাস্তা খেতে লাগলো। আশরাফ সাহেব বললেন, পৃথা আম্মু পড়াশোনা কেমন চলছে? পৃথা মাথা নাড়িয়ে বলল, জি চাচ্চু, ভালো চলছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো মা। ফুলি বলল, আপা আপনি সারাদিন এত পড়েন, নিজের একটু খেয়ালও রাখেন না। আসেন আজকে আপনার মাথায় একটু ঠান্ডা তেল দিয়ে দিই, আরাম পাইবেন আপা। পৃথা হাসলো, বললো, আচ্ছা খালা দিয়ে দাও, ভালোই হবে। পড়তে পড়তে মাথাটা মাঝে মাঝে এত গরম হয়ে যায়, অশান্তি লাগে খুব। তাই তো কইলাম আপা, আপনি নাস্তা সারেন, আমি হাতের কাজগুলো সারাইতাছি। খাওয়া দাওয়া সেরে পৃথা রুমে চলে যাচ্ছিল। হঠাৎ ইচ্ছে হলো অপুর রুমে যেতে। আস্তে আস্তে অপুর রুমের দরজা খুলে ভেতরে ঢুকতেই পরিচিত একটা গায়ের ঘ্রাণ পেল। ঘর জুড়ে অপুর গায়ের একটা সুন্দর সুবাস। এত সুন্দর গোছানো রুমটা, চিমচাম একটা খাট, একটা কাবার্ড, একটা স্টাডি টেবিল, দেয়ালে সুন্দর কিছু পেন্টিং আর একটা ড্রেসিং টেবিল রাখা, পাশে কিছু ইনডোর প্ল্যান্ট, সব মিলিয়ে দারুণ সুন্দর সাজানো রুমটা। পৃথা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেকবার এই রুমে এলেও একা কখনো এভাবে আসা হয়নি। রুমটা ভীষণ পছন্দ হলো। রুমটাও পছন্দের, মানুষটার মতোই গোছালো আর সুন্দর। দেখতে দেখতে পৃথার ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেল। শেষমেশ সে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেল। আশরাফ সাহেব, জাহানারা বেগম খুব খুশি হলেন ওর সাফল্যে। পৃথা অপুকে ফোন করে জানাতে যাবে, এমন সময় দেখলো অপুর ফোন থেকে ওর ফোনে কল এসেছে। কল ধরতে অপু বলে উঠলো, কংগ্রাচুলেশন ম্যাডাম, ট্রিট দেন আমাকে এবার। পৃথা খিলখিল করে হেসে উঠল, আমি দিব নাকি তুমি আমাকে দিবা? দিনরাত কষ্ট করলাম আমি, আমাকে তোমার ট্রিট দেওয়া উচিত। অপু বলল, তুই তো তোর নিজের পায়ে কোড়াল মারছিস রে। এত টাকা খরচ করে আমি ফকির হয়ে গেলে কষ্ট কিন্তু তোরও হবে। কথার মানে বুঝে নিতেই পৃথা একটু লজ্জা পেল। অপু বুঝতে পেরে বলল, সন্ধ্যায় রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে একটা সুন্দর জায়গায় যাব। কোথায়? অপু বলল, গেলেই দেখবি, এখন ফোন রাখছি। আচ্ছা। পৃথার মনে 100 প্রজাপতি ডানা মেলল। ভাবতে লাগলো আজকের দিনটা এত সুন্দর কেন। পৃথা ওর সবচেয়ে প্রিয় ল্যাভেন্ডার কালার জামদানিটা বের করলো। এই জামদানিটা ওর অনেক পছন্দ হওয়া সত্ত্বেও কোনো উপলক্ষে সেভাবে পরা হয়নি। আজ সাদা ব্লাউজের সাথে শাড়িটা পরবে ঠিক করলো। খুবই হালকা সাজবে সে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর হালকা লুজ পাউডার। শাড়ির সাথে ম্যাচিং হিজাবটা পরে নিল, হাতে কিছু চুড়ি, ব্যাস সাজ কমপ্লিট। অপু বাসায় ফিরেছে 1 ঘন্টা আগে। সেও নিশ্চয়ই রেডি হয়ে গিয়েছে এতক্ষণে। পৃথা আয়নার সামনে নিজেকে আরেকবার একটু দেখে নিতেই ফোনে টুংটাং মেসেজ। অপু লিখেছে, আমি নিচে আছি, অপেক্ষা করছি। পৃথা তাড়াতাড়ি জুতাটা পরে রুম থেকে বের হলো। বেরোনোর সাথে সাথে সামনে পড়লো ফুলি। ওকে দেখেই চোখ কপালে তুলে ফেললো সে। আপা, আপনাকে তো খুবই সুন্দর লাগতাছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি এত সুন্দর কেন আপা? ফুলির কথার ভঙ্গিতে পৃথা হেসে উঠল। তোমার দেখার চোখ সুন্দর, তাই তোমার চোখে আমাকেও সুন্দর লাগছে। চাচিমণি কোথায় দেখেছো? খালাম্মা তো রুমে। আচ্ছা, চাচিমণিকে তুমি একটু বলে দিও আমি অপু ভাইয়ের সাথে একটু বেরোচ্ছি, জলদি ফিরে আসবো। আচ্ছা, আমি বলে দিব নে, আপনি যান। ঠিক আছে বলেই পৃথা বের হয়ে গেল। গেটের বাইরে বেরোতে দেখলো অপু দাঁড়িয়ে আছে। সাদা শুভ্র পাঞ্জাবিতে অপুকে কি দারুণ মানিয়েছে। অপু উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়েছিল। পৃথা ওর পেছনে গিয়ে খুক খুক করে একটু কাশলো। অপু চমকে পেছনে তাকালো। অপুকে চমকে দিয়ে পৃথা খিলখিল করে হাসতে লাগলো। আচ্ছা, আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে তোর খুব হাসি পাচ্ছে? বাবা, এত আটা ময়দা মারতে কে বলেছে তোকে পেতনি একটা? অপুর কথায় পৃথার হাসি বন্ধ হয়ে গেল। বলে কি লোকটা, এত সুন্দর করে সাজলাম আর বলে কিনা পেতনি লাগছে। ঠোঁট উল্টিয়ে পৃথা বলল, আমাকে না খেপালে কি তোমার শান্তি লাগে না? একটু প্রশংসাও তো করতে পারো, নাকি তাও পারো না? তোর প্রশংসা করতে গেলে আমাকে যে সন্ন্যাসী হয়ে যেতে হবে। বলে পৃথার একটু কাছে এগিয়ে গেল অপু। গাঢ় গলায় বলল, এই রূপ নিয়ে আমার সামনে আসিস না তুই, বুঝেছিস? আমি নিজেকে আর কতবার বোঝাবো বল? আমাকে শান্তশিষ্ট থাকতে দে, অবাধ্য করিস না প্লিজ। বলতে বলতে পৃথার হাত ধরে টেনে সামনে এনে বলল, চল এবার, দেরি হয়ে যাচ্ছে। অপুর কর্মকাণ্ডে পৃথার কান গাল সব লাল হয়ে গেল। কি লজ্জা কি লজ্জা, মাটিতে মিশে যেতে মন চাচ্ছে। লজ্জায় নুয়ে রিকশায় উঠে বসলো। কোথায় যাচ্ছি আমরা বললে না তো? খুব সুন্দর একটা জায়গায়, গেলেই দেখতে পাবি। পৃথা আর কিছু জিজ্ঞেস করলো না। অপুর শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে।
এত সুন্দর ঘ্রাণ নিতে নিতে সে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ পর একটা জায়গায় এসে রিক্সাটা থামলো। পৃথা আশেপাশে তাকিয়ে দেখলো বেশ সুন্দর জায়গাটা, একটা নদীও আছে, পাশে একটা ঘাট, তাতে ছোট্ট একটা নৌকা বাঁধা, আশেপাশে বড় বড় ধান ক্ষেত, কিছু গাছ, সব মিলিয়ে খুবই সুন্দর, একদম সবুজ প্রকৃতি। ওরা দুজনেই সামনে এগিয়ে গেল। শাড়ি পরে হাঁটতে একটু বেগ পেতে হচ্ছিল বলে অপু ওর হাতটা বাড়িয়ে দিল, বলল, আমার হাত ধরে হাঁট, যেভাবে হাঁটছিস মনে হচ্ছে যে কোনো সময় মাটিতে গড়াগড়ি খাবি। কথাটা বেঠিক বলেনি ভাবলো পৃথা। অপুর হাত ধরে সামনের দিকে হেঁটে চললো। হাঁটতে হাঁটতে নৌকার ঘাটে এসে পৌঁছালো। মাঝি নৌকাতেই ছিল, ওদের দেখে এগিয়ে গেল। অপু বলল, পৃথার অদিতিকে কাছে ডেকে বললেন, আমার বইনেরা তোমরা আসছো? কতদিন পর দাদিকে মনে পড়লো তোমাদের। আসো আমার কাছে, এসো, বসো, প্রাণ ভরে আদর করি তোমাদের। পৃথা দাদিজানের কোলে শুয়ে পড়লো। আহ, কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ দাদিজানের শরীরে। সেই ঘ্রাণে মেখে চুপচাপ শুয়ে রইল। অপু দাঁড়িয়ে পৃথাকে দেখছিল। কেমন আদুরে বাচ্চাদের মতো দাদিজানের কোলে শুয়ে আছে মেয়েটা। মেয়েটার পুরোটাই আদর আদর। আমার অপু ভাই, তুমি দূরে কেন? আসো ভাই, আমার কাছে আসো। অপুকে কাছে বসে দেখতে লাগলেন দিলারা বেগম। মাশাআল্লাহ, আমার অপু দেখতে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, তুমি নাকি মাস্টার হইছো দাদু ভাই। ছোটবেলায় তোমার জ্ঞানী জ্ঞানী কথা শুনে আর শান্তশিষ্ট রূপ দেখেই আমি বুঝছিলাম একদিন তুমি মাস্টার হইবা। অপু হেসে বলল, জি দাদিজান, তুমি দোয়া করো আমার জন্য। অবশ্যই দোয়া করি। তোমরা এবার ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করো, তোমার ফুপুর সাথেও দেখা করো, আমি সব ব্যবস্থা করতেছি। দাদিজান, আমি একটু তোমার কোলে শুয়ে থাকি প্লিজ, খুব শান্তি লাগছে এখানে। অদিতি আপুর বিয়েতে তুমি গেলে না কেন? আমি অনেক রাগ করেছি, পৃথা বলল। এই শরীর নিয়ে কিভাবে যায় বলো? তাই তোমার শাশুকে বলছি বিয়ের পর তোমাদের নিয়ে আমার এখানে চলে আসতে। সাইফ দাদিজানকে সালাম দিল, তাকে অনেক দোয়া করলেন দাদিজান। সবাই যার যার রুমে চলে গেল। পৃথা শুয়ে রইল দাদির কোলে। অপু সেখানে দাঁড়িয়ে রইল। কি গো দাদু ভাই, তুমি যাচ্ছ না যে? রুমে গিয়ে আরাম করো কিছুক্ষণ। অপু আমতা আমতা করতে লাগলো। দাদিকে এবার কিভাবে বুঝাবে তার পৃথার কাছাকাছি থাকতে ইচ্ছা করছে। অফিসিয়াল সব কাজ ফেলে সে ছুটে আসার বড় কারণ এই মেয়ে, যে তার দিকে বিন্দুমাত্র নজর না দিয়ে দাদির কোলে গিয়ে খাপটি মেরে আছে এখন। পৃথা সব বুঝতে পেরে দাদির কোলে মুখ চেপে হাসতে লাগলো। মানুষটা এত বেহায়া কবে হয়ে গেল? ইস রে, দাদি যদি জানে কি কেলেঙ্কারি, লজ্জায় পড়বে সে বুঝতেই পারছে না। তাও খাম্বার মতো দাঁড়িয়ে থাকাই লাগবে। এই পৃথা, উঠে আয় তো, আমার ব্যাগ মায়ের কাছে গিয়ে এনে দে যা। ইস, আমি কি তোমার ফরমাইশ খাটতে এসেছি নাকি এখানে? দেখছো না আমি দাদিজানের কোলে শুয়ে আরাম করছি? তুমি অন্য কাউকে বলো। অপু চোখ কটমট করে তাকালো। পৃথা দেখেও যেন না দেখার ভান করলো। আরাম করাচ্ছি তোকে ভালো করে। মনে মনে বলে দরজা থেকে বেরোতেই সামনে পড়লো এক মেয়ে। বয়স বড় জোর 16-17 হবে। ওর দিকে অবাক চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অপুর ভ্রু কুঁচকে গেল। কি ব্যাপার, এই মেয়ে ভাবে তাকাচ্ছে কেন? আর ওকে? আসসালামু আলাইকুম, নিচু স্বরে বলল মেয়েটা। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বয়সে অনেক ছোট দেখে তুমি করে বললো মেয়েটাকে। জি, আমি আপনার ফুপুর ননদের মেয়ে, আমার নাম ইরিন। ও আচ্ছা, আমার মাকে দেখেছো? জি, উনি আপনার ফুপুর রুমে। ওকে বলে মাথা নাড়িয়ে অপু সামনের দিকে চলে গেল। ইরিন মুগ্ধ দৃষ্টিতে অপুর পানে চেয়ে রইল। এত সুন্দর দেখতে মানুষ সে তার জীবনেও দেখেনি। অপূর্ব নামের মানুষটা নামের মতো অপূর্ব। পৃথা রুম থেকে বেরিয়ে এসে দেখলো একটা মেয়ে অপুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। পৃথার কপাল আপনা আপনি ভাঁজ হয়ে এলো। কি ব্যাপার, এত কি দেখছে সে অপুর দিকে? অজানা আশঙ্কায় পৃথার বুকটা ধুক করে উঠল। দাদিজানের রুম থেকে বেরিয়ে পৃথা ফুপুর রুমে গেল। ফুপুর সাথে কুশল বিনিময় করে ওর জন্য বরাদ্দ রুমটাই চলে গেল। সারাদিন জার্নি করে শরীর অনেক ক্লান্ত। ভালোভাবে ফ্রেশ হয়ে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে সন্ধ্যার সুন্দর হাওয়া বইছে। সে হাওয়ায় কেবলই প্রাণ জুড়িয়ে আসে। শহরে এই বাতাসটা কেন যেন পাওয়া যায় না। গ্রামের সন্ধ্যায় যেন অদ্ভুত একটা মায়া, ঘরে ফেরার অদ্ভুত এক আহ্বান। বারান্দা দিয়ে অপুর রুমটা দেখা যাচ্ছে। যাবে কিনা একবার ভাবলো পৃথা। তখন ডেকেছিল সে, যায়নি না জানি এখন সেটার জন্য বকুনি খাওয়া লাগে। এখানে আসার পর একবারও খোঁজ নেওয়া হয়নি মানুষটার। তার উপর তখন ওই ছ্যাঁচড়া মেয়েটা অমনভাবে উপর দিকে থাকাটা একদম ভালো লাগেনি পৃথার। মনে মনে খুব রাগ পেল ওই মেয়ের ওপর। দমনামনি করে ও শেষে পৃথা ভাবলো একবার উপর রুমে গিয়ে ওর খোঁজ নিয়ে আসা যাক। বকুনি হজম করে নিবে, ছোটবেলা থেকে বকুনি হজম করছে, এ আর নতুন কি। অপুর রুমটা অন্ধকার হয়ে আছে, কিছু দেখতে পাচ্ছে না। পৃথা গলা খাকারি দিল, ভেতরে আয়।
লাইট নিভিয়ে অন্ধকারে কি করছো? বলতে বলতে লাইট জ্বালিয়ে দিল পৃথা। দেখলো অপু খাটে আছোয়া হয়ে আছে। আলো জ্বেলেছিস কেন? অন্ধকারে ভালো লাগছিল। মন খারাপ? আর তুই জেনে কি করবি? যা দাদিজানের কোলে গিয়ে শুয়ে থাক। পৃথা অল্প হাসলো। মশাই রাগ করেছে তাহলে? আচ্ছা, আমি শুয়ে থাকলে দোষ, আর তোমার দিকে যে মানুষ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তার বেলায়? তাতে তোর কি আসে যায়? তাই তো, আমার কি যায় আসে? আমি গেলাম বলে ঘুরে যেতে নিলেই পেছন থেকে ওর হাত টেনে ধরলো অপু। চকিতে ফিরে তাকালো পৃথা। অপুর চোখে স্পষ্ট অভিমান দৃষ্টিগোচর হলো। ইদানিং শুধু আড়ালে আড়ালে থাকতে চাস? আমার সাথে তোর এত কিসের আড়াল? পৃথা চোখ নামিয়ে ফেললো। আমার পাশে একটু বসে থাক, যাস না কোথাও। পৃথা বসতেই অপু আবার খাটে আছোয়া হয়ে পড়লো। চোখ বন্ধ করে তাতে এক হাত রাখলো। পৃথা, ক্লান্ত লাগছে। কফি খাবে? এনে দেই? কফি লাগবে না, তুই পাশে বসে থাক। আজকাল তোর চেয়ে ভালো ওষুধ আমি আর কোথাও পাচ্ছি না। পৃথা চুপ করে রইলো। আমি বিশেষ করে গ্রামে কেন এসেছি জানিস? ছুটি দিচ্ছিল না, তাও বুঝিয়ে সুঝিয়ে ছুটি নিয়েছি। তোর সাথে যে গতানুগতিক সম্পর্ক, আমি তা থেকে বেরিয়ে আসতে চাই। তুই অনেক ছোট এখনো, সম্পর্কের মানেগুলো তুই কতটুকু বুঝিস আমি জানি না, কিন্তু আমি তোর ব্যাপারে সিরিয়াস হয়ে গেছি অনেক। আমি মন ভীষণ কঠিন জ্বরে আক্রান্ত। আমার এই অসুখের একমাত্র ওষুধ তুই। পৃথা কি বলবে বুঝতে পারছিল না। দিন দিন আমি তোর মায়ার জালে আটকে যাচ্ছি। আমার ফেরার কোনো রাস্তা নেই। তুই হয়তো ভাবছিস আমি এখন কেন তোকে এসব কথা বলছি। জীবনটা অনেক ছোট পৃথা। আমরা আমাদের মনের কথাগুলো বেশিরভাগ মনেই জমিয়ে রাখি, সেগুলো বলা হয় না। আমার তোকে বলতে ইচ্ছে করে, তোর কথা শুনতে ইচ্ছে করে, তোর স্বপ্ন, তোর ইচ্ছা সবকিছু আমার শুনতে ইচ্ছে করে। অপু গভীর আবেগ নিয়ে ভর সন্ধ্যায় তার পছন্দের নারীটিকে তার কথাগুলো বলে চলল। এই যে তুই বসে আছিস আমার সামনে, তোর এই বসে থাকাও আমাকে শান্তি দিচ্ছে। মানুষের এক জীবন কেটে যায় শান্তি খুঁজতে খুঁজতে। আমার শান্তি সবসময় তুইই ছিলি। আমি বুঝতে পারিনি, ছোটবেলা থেকে তুই চোখের সামনে ছিলি, তাই হয়তো আমি বুঝতে পারিনি সেভাবে। আমার চিরকালের একমাত্র আশ্রয় তুই, আমার ঠিকানাও তুই, আমার দিন শেষে ঘরে ফেরার শান্তিও তুই। পৃথা কিছুটা লজ্জা পাওয়া ভঙ্গিতে মুগ্ধ চোখে বলল, তুমি যে খুব সুন্দর করে কথা বলতে পারো, এটা তোমাকে কখনো কেউ বলেছে? সেই সুযোগ কখনো কাউকে দেইনি। আমার উপর সব অধিকার তোর, একমাত্র তোর। পৃথা আবার লজ্জায় লাল হয়ে গেল। একটু পরে বলল, সবাই নাস্তা খাবে এখন, আমাদের হয়তো খুঁজতে পারে, চলো এবার। অপু বুঝলো তার মনে রাজকন্যা লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করেছে, তাই কথা ঘুরাতে অন্য কথায় চলে গেছে। হবু বউ ছোট মানুষ হলে তো দেখা যাচ্ছে ভীষণ যন্ত্রণা। অপু চ শব্দ করে উঠল। ওই যায় আমি পিচ্ছি নিয়ে। পৃথা খিলখিল করে হেসে উঠে বলল, মঙ্গল গ্রহে। সেখানেও তুই গবেটি থাকবি, উন্নতি হবে না। পৃথা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যেতে যেতে বলল, নাস্তা করতে আসো। অপু মনে মনে বলল, শেষ, আমি শেষ। এই অবুঝ বালিকার বোনের খবর জানতে না জানি পাড়ি দিতে হবে কত শত প্রশান্ত মহাসাগর। নাস্তার টেবিলে সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। পৃথা অপুর পাশের চেয়ারে বসলো। ইরিনের আনাগোনা অপুর আশেপাশে। পৃথার ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগছে। এমন গায়ে পড়া ছেঁচড়া মেয়ে তো দেখিনি। ভাইয়া, আপনাকে আরেকটু দেই পিঠা? অপু বললো না, লাগবে না, আছে তো। পৃথা মনে মনে ভাবলো, আহা ভাইয়া আপনাকে দেই? ভাইয়ার চিন্তা একেবারে শেষ হয়ে যাচ্ছে। ছাত্রীরা কাঁটা চামচটা দিয়ে চোখটা একটা গোটা দিতে ইচ্ছে হলো পৃথার। অপু আর চোখে পৃথার চোখে জেলাসি দেখে ভীষণ মজা পাচ্ছিল। আশরাফ সাহেব বললেন, তোমরা গ্রামে এসেছো, কাল সবাই মিলে গ্রাম ঘুরে দেখবে। অদিতিমা সাইফকে গ্রাম ঘুরিয়ে দেখাবে কিন্তু। অদিতি বলল, আচ্ছা আব্বু, অবশ্যই যাব আমরা। পৃথার মন খুশি হয়ে গেল। বাহ, সবাই মিলে গ্রাম ঘুরতে যাবে, কি মজা। অপু মনে মনে ভীষণ খুশি হলো। যাক, এই গবেরটাকে নিয়ে একটু নিজের মতো করে বেড়ানো যাবে, না হলে সে তো সারাক্ষণই পালাই পালাই করে বেড়াচ্ছে। আগামীকালের ঘোরাফেরার চিন্তায় কারোই রাতে তেমন ঘুম হলো না। ভোরের আলো ফোটার আগ মুহূর্তে পৃথার ঘুম ভেঙে গেল। বিছানা বদলালে তার ঘুমে একটু সমস্যা হয়। মোবাইলের ঘড়িতে দেখলো ফজরের সময় হয়ে গিয়েছে। নামাজ পড়ে সে গায়ে একটা পাতলা চাদর জড়ালো। গ্রামের সকালের সৌন্দর্য উপভোগ করা হয় না অনেক দিন। একটু হেঁটে আসা যাক। বারান্দা পেরিয়ে উঠোনের এক পাশে যে ফুলের বাগান, সেখানে বসে বসে ফুলগুলোকে দেখতে লাগলো। তার ফর্সা গালে সদ্য আলো ছড়ানো রবির উজ্জ্বল ঝলকানি কি অদ্ভুত মোহময় লাগছে পৃথাকে। পেছনে হালকা পায়ের আওয়াজ পেতেই পেছনে ঘুরলো সে। ও মা, এত সকালে উঠে পড়েছে? অপুকে দেখে অবাক হলো পৃথা। হ্যাঁ, সকালের সৌন্দর্য তুই একাই উপভোগ করবি নাকি? আমার দাদাজানের বাড়ি, আমারও সমান অধিকার আছে। ইস, তুমি এমন হিংসুটে কবে থেকে হলে ভাইয়া? আবার তোর এই ভাইয়া ডাকের উপর নিষেধাজ্ঞা জারি করতে আমি ঢাকা ফিরে হাইকোর্টে রিট পিটিশন দিব। তারপর দেখবো দিন রাতে এই ভাইয়া কিভাবে ডাকিস তুই। অপুর কথার ভঙ্গিতে পৃথা হেসে কুটি কুটি হয়ে গেল। হ্যাঁ, হাসবি তো। পুরো ভার্সিটি স্টুডেন্টরা আমাকে কত সম্মান দেয় জানিস? একমাত্র তুই আছিস যার কাছে আমি একটা জোকারে পরিণত হয়েছি। আমি তোমার ছাত্রী না। সেটা তো তোর সৌভাগ্য। ছাত্রী হলে কবে গাছে থেকে মানুষ বানিয়ে দিতাম।
একদম ভালো হবে না আমাকে গাধা বললে। আমি চাচিমণিকে বিচার দিব, বলবো তোমার এই ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না। কথায় কথায় আমাকে গাধা ডাকে। তুই বিয়ে করবি, তোর সাথে 14 গোষ্ঠী করবে। পৃথা আবার হাসতে লাগলো। হাসি বন্ধ কর, তোর পেতনি মার্কা হাসির আওয়াজে পুরো বাড়ি জেগে যাবে। চল ওদিকটা হেঁটে আসি, শুনেছি গ্রামে এবার অনেক ফসল হয়েছে। অপুর গায়ে একটা টি শার্ট আর ঢিলে ঢালা ট্রাউজার। পৃথা দেখলো এই মানুষটাকে সবভাবেই সুন্দর লাগে। সে কি আগে এমন সুন্দর ছিল নাকি সে নতুন করে দেখছে? পাশাপাশি হাঁটতে লাগলো ওরা। মানুষজন রাস্তাঘাটে তেমন নেই। গ্রামের এত সবুজ আর সুন্দর প্রকৃতি দেখে পৃথা মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর চারপাশে সবকিছু। সে ক্ষেতের আইল ধরে হাঁটতে লাগলো, রীতিমতো দৌড়াতে লাগলো। অপু ভাবলো মেয়েটার মাথা কি গেছে নাকি, এমন ভাবে দৌড়াচ্ছে কেন? দৌড়ে সে পৃথার কাছে গিয়ে বলল, পাগল হয়েছিস? পড়ে গেলে হাত পা ভাঙলে খুব খুশি লাগবে। আরে ভাইয়া দেখো না কি সুন্দর চারপাশ। আমার তো আর ঢাকা ফিরতেই মন চাচ্ছে না। মনে হচ্ছে এই ক্ষেতের মাঝখানে ঘর তুলে বাকি জীবন কাটিয়ে দিই। অবাক দৃষ্টিতে পৃথার দিকে তাকালো অপু। ভাবলো মেয়েটার মাথা পুরোপুরি গেছে। ফার্স্ট এই ভাইয়া টাকা বন্ধ কর, সেকেন্ড হলো ঘর তুলে থাকতে চাইলে থাক, সমস্যা নাই। তোর ইচ্ছা বলে কথা, আমি চাকরি বাকরি ছেড়ে কৃষকের খাতায় নাম লিখিয়ে নিব, কেমন হবে? অপুকে কৃষকের বেশে কল্পনা করতে পৃথার ভীষণ হাসি পেল। হাসতে হাসতে বলল, ভালোই হবে কিন্তু। অপু আর কিছু বললো না। সময় গড়িয়েছে অনেকক্ষণ, তাই আবার বাড়ির রাস্তা ধরলো। বাড়ি ফিরে দেখলো সবাই উঠে পড়েছে। পৃথার ফুপু বললেন, কোথায় গিয়েছিলে মামুনি? ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসো। আসো অপু, তুমিও আসো। নাস্তার পর্ব সেরে যার যার রুমের দিকে চলে গেল ওরা। ঠিক হলো দুপুরে খাওয়ার পর ঘুরতে বের হবে। পৃথার হঠাৎ চোখ পড়লো ইরিনের উপর। মেয়েটা অপুর ঘরের দিকে যাচ্ছে। ব্যাপার কি? পৃথা পিছু পিছু গেল অপুর ঘরের দিকে। ভাইয়া আসসালামু আলাইকুম, আসবো? অপু বলল, আসো, কিছু বলবে? জি, আজকে সবাই ঘুরতে যাবেন বিকেলে শুনেছি। আমি কিছু জায়গা চিনি এদিকে। আমিও আপনাদের সাথে যেতে চাই। আপনাদের সেই জায়গাগুলো দেখাবো আমি। পৃথা আড়াল থেকে শুনে ভাবলো, কি ধুরন্ধর মেয়ে রে বাবা, এখন আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঢুকে পড়তে চাইছে। অপু বলল, তুমি অদিতি আপুর সাথে কথা বলো, ঘোরাফেরার ব্যাপারে ওরা বলতে পারবে ভালো। এখন যাও। এরিন হালকা হেসে বেরিয়ে গেল। তার খুবই খুশি লাগছে। অপূর্ব ভাইয়াকে আরেকটু কাছ থেকে দেখতে পাবে সে। দুপুরে খাওয়ার পর সবাই ঘুরতে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। অদিতি এলো পৃথার রুমে, এসে বলল, আয় পৃথা, তোকে আজকে আমি সাজিয়ে দিব। তুই এই শাড়িটা পরবি আজকে। পৃথা বলল, কি ব্যাপার আপু, হঠাৎ আজকে আমাকে সাজাতে এলে যে? তাও আবার শাড়ি পরতে বলছো? আরে পাগলি, সারাক্ষণ তো থাকিস পড়াশোনা নিয়ে, একটু সাজগোজ করে থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। এদিকে আয়, সাজিয়ে দিই সুন্দর করে। পৃথা অদিতির মুখের দিকে তাকালো। সৃষ্টিকর্তা তাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছেন ঠিকই, কিন্তু তার জীবনে এমন কিছু সম্পর্ক আর এমন কিছু মানুষ দিয়েছেন যা হয়তো অনেকে তপস্যা করেও পায় না। অদিতি আপুর মতন একজন মানুষকে সে বোন হিসেবে পেয়েছে, এটা তার পরম সৌভাগ্য। সেই ছোট থেকে অদিতি আপু তাকে আগলে রেখেছে পরম যত্নে। এত মানুষের ভালোবাসা পাওয়ার কি আদৌ যোগ্য সে? ভাবতে ভাবতে চোখ ভেজে এলো পৃথার চোখ ভেজা দেখে অদিতি কোমল গলায় বলল, কি রে পাখি, কাঁদছিস কেন? পৃথা অদিতিকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন এত ভালো আপু? মায়ের গন্ধ কেমন হয় আমি তো সেটা পাইনি, কিন্তু তুমি চাচিমণি আমাকে যখন আদর করো আমি একটা মিষ্টি গন্ধ পাই। খুব আপন লাগে সেটা আমার কাছে। মনে হয় ঠিক যেন মা আদর করছে আমাকে। অদিতি আস্তে আস্তে পৃথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই আদুরে না হলে কি আমরা তোকে এত আদর করতাম পাগলি? দেখি চোখ টোক মুছে সোজা হয়ে বসতো। এত সুন্দর চোখগুলো কাজও লেগে দেই, দেখ কত সুন্দর লাগে তোকে। অদিতি অনেক যত্ন নিয়ে পৃথাকে সাজিয়ে দিল। আয়নার সামনে গিয়ে পৃথা নিজেকে দেখে ভীষণ লজ্জা পেল। আজ না জানি মানুষটা তাকে ভূত পেতনি আর কি বলে খেপাবে। অদিতি, সাইফ, অপু, পৃথার ইরিন মিলে বেরিয়ে পড়লো ঘুরতে। যাওয়ার আগে দাদিজানের সাথে দেখা করে গেল। জাহানারা সবাইকে বলে দিলেন যাতে সাবধানে ঘোরাফেরা করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে ওরা। গাড়িতে ড্রাইভিং সিটে অপু বসলো। বসেই পৃথাকে বলল, পৃথা, ওই সামনের সিটে আয়। ইরিনের মুখটা কালো হয়ে গেল এই কথা শুনে। সে কত আশা করেছিল অপূর্বর পাশের সিটে বসবে। সে ঘুরে বালি, কি রে পৃথা, আমার ভাই তো তোকে চোখে হারাচ্ছে। কি করে জাদু করলি বলতো? থাক আপু, তুমি কি যে বলো। হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না, যা সামনে গিয়ে বস। বলে অদিতি সাইফকে নিয়ে পেছনের সিটে বসে গেল। পৃথা সামনে এসে বসতেই অপু গাড়ি স্টার্ট দিল। গাড়ি একটু এগোতেই আস্তে করে পৃথার কানের কাছে গিয়ে বলল, তুই কি আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? সত্যি করে বল। পৃথা অবাক ভঙ্গিতে বলল, মানে কি বলছো এসব? তা নয় তো কি, আমার হার্টটাকে তুই কি ভালো থাকতে দিবি না? তোর এই রূপ দেখে দেখে আমি হার্টের পার্মানেন্ট রোগ বাঁধিয়ে ফেলেছি, সেই খবর জানা আছে তো? পৃথা এবার কথার মানে বুঝতে পেরে লাজুক ভঙ্গিতে হাসলো। তুমি প্লিজ চুপ করবে? হ্যাঁ পারবি, আর কি, যা চুপ করলাম। পৃথা জানালার বাইরে তাকালো। কি সুন্দর তাদের গ্রামটা। চারপাশে প্রকৃতি দেখতে দেখতে তারা এগিয়ে চললো সামনে।
কিছু দূর এগিয়ে মফস্বলের দিকে যেতেই দেখলো বিশাল এক মেলা। পৃথা লাফিয়ে উঠে বলল, অদিতি আপু দেখো দেখো মেলা হচ্ছে, চলো না যাই প্লিজ। অদিতি অপুকে বলল, অপু গাড়ি সাইড কর, চল সবাই মিলে মেলায় ঘুরে আসি। অপু গাড়ি সাইড করে রাখলো। মেলা দেখতে পেয়ে পৃথা লাফালাফি দেখে বলে উঠলো, লাফালাফি কম কর, সাথে সাথে থাকবি, খবরদার পাশ থেকে সরবি না। পৃথার প্রতি অপুর এত কেয়ারনেস দেখে এরিনের একটুও ভালো লাগলো না। সে অন্য পাশে তাকিয়ে হাঁটতে লাগলো। অদিতি আর সাইফ ওদের মতো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। সাইফ অদিতিকে চুড়ি কিনে দিল মেলা থেকে। অদিতির প্রতি সাইফের ভালোবাসা দেখে মুগ্ধ হলো পৃথা। সাইফ কথা কম বলে, খুব শান্তশিষ্ট। অদিতি আপু এত ভালো একজন মানুষকে তার জীবনে পেয়েছে ভেবে মনটায় খুব শান্তি অনুভব করলো পৃথা। মামা এই চুড়িগুলো কত? 40 টাকা এক মুঠা মামা। এই বৃথা হাত দে এদিকে। বলে পৃথার হাত টেনে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। নীল রেশমি চুড়িতে পৃথার নিটল হাতটা এত সুন্দর লাগছিল, অপুর মনে হলো সবসময় চুড়ি পরে থাকা উচিত। ওর হাত বানানোই হয়েছে চুড়ির জন্য। পৃথা রুনুঝুনু করে চুড়িগুলো বাজিয়ে দেখলো, বাহ কি সুন্দর। কি রে পছন্দ হয়েছে? খুব ইচ্ছে করছে সবগুলো রঙের চুড়ি নিয়ে যাই। এই মামা সব রঙের দিয়ে দেন। এই না না, আমি এমনিই বলছি, পাগল তুমি। সব রকম পছন্দ হয়েছে, সব রং নিবি ব্যাস। সব রঙের চুড়ি বক্সে ভরে চুড়িওয়ালা পৃথাকে দিল। চুড়িওয়ালা পৃথাকে অনেক দোয়াও করলো। এতগুলো চুড়ি বেচে আজ তার মন খুশি হয়ে গেছে অনেক। মেলায় প্রচুর ভিড়। পৃথার আশেপাশে কোনো লোক যেন ধাক্কা দিতে না পারে, তাই অপুর একদম পাশে পাশে রইলো। অদিতি অপুর কাণ্ড দেখে মুচকি হাসলো। ভাইটা এমন হবু বইয়ের ন্যাওটা হয়ে যাবে সে কোনোদিনও ভাবেনি। আবার ভাবলো পৃথা বলে হয়তো তার ভাই এত পজিটিভ। ইরিনকে কেউ বার্তা দিচ্ছে না দেখে ইরিনের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে ভাবলো তার এখানে আসাই উচিত হয়নি বোধহয়। মেলায় ওরা অনেক ঘুরলো, খাওয়া দাওয়া করলো, এরপর আবার গাড়িতে উঠে বসলো। পৃথা বলো। খুশি হয়েছিস চুড়ি পেয়ে? হ্যাঁ অনেক, থ্যাংক ইউ। পৃথা খুশি খুশি গলায় বলল, তোর হাতে যে চুড়ি এত সুন্দর লাগে আগে কখনো বলিসনি কেন? বললে কি হতো? চুড়ির বস্তা কিনে দিতাম তোকে, এক একদিন এক এক রকম এক এক রঙের চুড়ি পরতিস। আজকাল তুমি যে ভীষণ বেহায়া হয়ে যাচ্ছ তা কি তুমি জানো? বেহায়া হলে হয়েছি, তোর জন্যই হয়েছি, অন্য নারীর জন্য তো নয়। নাকি তুই চাস অন্য কারোর জন্য হই? পৃথা কটমট করে তাকালো। ওরে বাবা, পৃথা রানী এত জেলাস করতেও জানে? বাবা ভালো উন্নতি দেখছি। বলে অপু হাসতে লাগলো। তুমি থামবে? আমি কোথায় জেলাস? উমা আমি তো খুব পোড়া গন্ধ পাচ্ছি, তুই পাচ্ছিস না? না মোটেও নয়। তাহলে আমি অন্য কারোর জন্য বেহায়া হব, তুই তো জেলাস না? হয়ে দেখো তারপর বুঝবে। অপু আরো বেশি হাসতে লাগলো আর পৃথার নাকটা ফুলিয়ে ফুঁসতে শুরু করলো। পৃথার সেই ফোলা লাল টুকটুকে নাকটা দেখে অপু আরেকবার মন হারিয়ে বসলো। বুকে হাত রেখে বিড়বিড় করে বলল, এত সুন্দর করে রাগ করতে পারে মানুষ? না, হার্টের পার্মানেন্ট রোগটা বোধহয় এবার হয়েই গেল। সারাদিন অনেক জায়গায় ঘুরে ফিরে পৃথাদের গাড়ি যখন বাড়িটায় ঢুকলো তখন প্রায় সন্ধে ছুঁই ছুঁই। পৃথারা গাড়ি থেকে নামলো সবাই। কেমন একটা আশ্চর্য নীরবতা চারদিকে, কাউকে দেখা যাচ্ছে না। পৃথার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আজ এত নির্জন কেন বাড়িটা? দাদিজান চাচিমণি ফুপি বলে ডাকতে ডাকতে সামনে এগোলো। সাইফ আর অদিতি একে অপরের দিকে তাকাচ্ছে। এমন মরা মরা লাগছে কেন বাড়িটা? ইরিন দৌড়ে ভেতরে গেল। পৃথা ভেতরে ঢুকতেই জাহানারা বেগমকে দেখলো সামনে। কি ব্যাপার চাচিমণি, তোমরা কোথায় ছিলে? আজকে বাড়িটা তো নীরব কেন? না রে মা, তোর কাছে মনে হচ্ছে এমন। সারাদিন ঘুরে এসেছিস, রুমে যা, রেস্ট কর। বলে পৃথাকে রুমে জোর করে ঢুকিয়ে দিয়ে বাইরের দিকে গেলেন তিনি। সেখানে অপু, অদিতি, সাইফরা আছে। সাইফকে বললেন, বাবা তুমি রুমে গিয়ে রেস্ট করো। অদিতি আমার সাথে আয় তো মা একটু। চোখের ইশারায় অপুকেও ডাকলেন তিনি। মায়ের অদ্ভুত আচরণ দেখে ওরা খুব অবাক হলো। ব্যাপারটা কি আসলে? অদিতি জিজ্ঞেস করে বসলো। কি হয়েছে মা, তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? জাহানারার মুখ থমথমে। অপু এতক্ষণ চুপ করে থাকলেও মাকে হালকা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, বলো প্লিজ। জাহানারা ধরা গলায় বললেন, পৃথার মা আসছে। অদিতি অপু চমকে উঠলো। ওরা কি ভুল শুনলো? অদিতি বলে উঠলো, কে আসছে বললে? পৃথার মা, তোদের বড় মা। সামনে থাকা দুজন মানুষ যেন বজরা হতে হলো। বড় মা এত বছর পর? অদিতি বলল, তুমি কিভাবে জানলে? তোর দাদিজানের কাছে এক লোক এসেছিল তোর বড় মার বাবার বাড়ি থেকে। সে এসে জানালো তোর বড় মা গতকাল দেশে এসেছে। আগামীকাল উনি এই বাড়িতে আসবেন পৃথার সাথে দেখা করতে। অদিতি, মা আমি তো কিছুই বুঝতে পারছি না। পৃথাকে আমি কথা কিভাবে জানাবো? আমার তো মাথা কাজ করছে না। অপুর ভেতরটা অনেকখানি নড়ে গেছে বড় মা আসার কথা শুনে। যে পৃথাকে বড় মা একদিন রেখে চলে গেলেন, আর কখনো পিছু ফিরে তাকালেন না, একবার ফোন করে খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করলেন না, তাকে এত বছর পর দেখার ইচ্ছা কেন জাগলো তার? এত টেনশন করে তো তুমি প্রেসার হাই করে ফেলবে। টেনশন কমাও। বাবা কোথায়? তোর
বাবা তোর দাদির রুমে আছে, তোর দাদিও অনেক চিন্তায় পড়েছেন, হঠাৎ এমন সংবাদে সবাই টেনশনে আছে। আচ্ছা তুমি শান্ত হও, আমি বাবা আর দাদির রুমে যাচ্ছি। টেনশন করে কি হবে মা, আমাদের তো ব্যাপারটা সম্মুখীন হতে হবে তাই না? আর আমরা যদি এত প্যানিকড হই, পৃথাকে কিভাবে ব্যাপারটা আমরা বোঝাবো? শান্ত হও প্লিজ। ছেলের মুখের দিকে তাকিয়ে জাহানারা মনে মনে বললেন, অনেক ভাগ্য করে এমন একটা সোনার টুকরো ছেলে পেয়েছেন তিনি। এমন পরিস্থিতিতেও ছেলেটা এখনো শান্ত। হে আল্লাহ, আমার এই কলিজার টুকরো ছেলেটার জীবনে তুমি কোনো ঝড়ঝাপটা এনে দিও না, রহম করো আল্লাহ। অদিতি মাকে বলল, মা তুমি প্রেশারটা আর বাড়িও না প্লিজ, আমরা সবাই একসাথে আছি তো, বড় মা আসুক, পরিস্থিতিটা সবাই মিলে সামলে নিব, তুমি বিশ্রাম করো মা। পৃথার রুমে এসে গভীর ভাবনায় পড়লো। চাচিমণি এমনিতে খুব হাসি খুশি মানুষ, কিন্তু আজ তার মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল। উনি কি কিছু লুকাচ্ছে? ভালো লাগছে না কেন আমার, মনটা কেমন কেমন করছে। অপু ভাইয়ের সাথে কথা বলতে হবে, না হলে আমি শান্তি পাচ্ছি না কোনোভাবেই। রাতের খাবার খাওয়ার সময় সবাই কেমন গুমট গুমট হয়ে আছে, কেউ তেমন কথাবার্তাও বলছে না। খেয়ে দিয়ে যে যার মতো রুমে চলে গেল। অপু এলো না খেতে, তার নাকি শরীর খারাপ লাগছে। পৃথা এক কাপ কফি বানাতে রান্নাঘরে চলে গেল। আশরাফ সাহেব চুপ করে খাটে শুয়ে আছেন। জাহানারা বললেন, আম্মার সাথে বিয়ের কথাটা পারতেই পারলাম না এখনো, ভেবেছিলাম আজ বলবো, তার আগে এই খবর। আচ্ছা বড় ভাবে কি পৃথার আর অপুর ব্যাপারটা সহজে মানবে? আশরাফ সাহেব বললেন, কি বলছো তুমি? এতদিন পর উনি কোন অধিকারে আমাদের মেয়ের উপর অধিকার খাটাবে? তুমি ভুলে গেছো জাহানারা, পৃথাকে যখন উনি ফেলে যান, পৃথার জ্ঞানটুকু পর্যন্ত সেভাবে হয়নি। যে মেয়েকে আমি তুমি বুকে করে বড় করেছি, সে মেয়ের উপর ওনার কোনো অধিকার নেই। জাহানারা কাতর গলায় বললেন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু অপুর বাবা, বড় ভাবে পৃথার মা, সব দাবি বাদ দিলেও জন্মের দাবি তো আমরা অস্বীকার করতে পারবো না। বড় ভাবে পৃথাকে জন্ম দিয়েছেন, উনি মেয়েকে দেখতে চাইলে আমরা বাধাও দিতে পারবো না। আমি এত কিছু বুঝি না, এত বছর পর কোনো অধিকার ফলাতে এলে আমি অন্তত মানবো না জাহানারা। জাহানারা অজানা আশঙ্কায় চুপ করে রইলেন। পৃথা কফি নিয়ে অপুর ঘরে গেল। রুমটা অন্ধকার হয়ে আছে। পৃথা আলো জ্বেলে দিল। অপু চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি জানি তুমি ঘুমাওনি, উঠে বসো, কফিটা নাও। বুকটা হুহু করে উঠলো অপুর। কাল কি হবে? বড় মা এসে কি বলবে? পৃথাই বা কি বলবে? অদূরে দাঁড়ানো পৃথার দিকে একবার চোখ বুলালো। বড় মা যদি পৃথাকে নিয়ে যেতে চায়, ওই চোখ, ওই নাক, ওই মায়া ভরা মুখ ও আর কোথায় পাবে? এই এত বড় একটা পৃথিবীতে এই একজন মানুষকেই তো ও জীবনে চেয়েছিল। শেষমেশ কি আদৌ পাবে পৃথাকে? একদিন মজার ছলে যাকে বলেছিল বড় মা ফিরে এলে সে তার সাথে যাবে কিনা, আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তুই কোথাও যেতে পারবি না পৃথা। আমি যে তোকে ছাড়া কখনো থাকিনি, তোকে ছাড়া কিভাবে থাকতে হয় আমি সেটা জানি না, আমি সেটা জানতেও চাই না। আমার চিরকাল তোকে আমার পাশে চাই। আমি তোকে কিভাবে বলবো যে তুই তোর যন্ত্রণাদায়ক অতীতের মুখোমুখি হতে যাচ্ছিস? তুই কিভাবে রিয়াক্ট করবি জানি না। যদি কষ্ট পাস, সেই কষ্ট আমি কিভাবে সহ্য করব? মনের যন্ত্রণা অপুর চোখে মুখে ফুটে উঠল। পৃথা অবাক হয়ে অপুর মুখের দিকে চেয়ে রইল। ভাবলো, কি এত ভাবছে? কিছু বলছে না কেন? চোখে মুখে এত যন্ত্রণা কেন? কি হয়েছে? কেউ তাকে কিছু বলছে না কেন? ভাইয়া কি হয়েছে? প্লিজ আমাকে বলবে। এমন লাগছে কেন তোমার মুখটা? অপু তবুও চুপ করে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কিছু তো বলবে প্লিজ। পৃথা, আজ বাইরে সুন্দর একটা চাঁদ আছে, বাইরে গিয়ে কিছুক্ষণ পুকুর পাড়ে বসবো, চল। ঠিক আছে চলো। বাইরে জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। দূরে কোথাও একটা অচেনা পাখি ডেকে উঠলো করুণ স্বরে। অপু পুকুর পাড়ের দিকে হেঁটে চললো। পেছনে পৃথা হাজারো প্রশ্ন নিয়ে অপুর পেছনে হাঁটছে, যার একটারও উত্তর আজ এই মুহূর্তে অপুর জানা নেই। শান্ত পুকুরটা চাঁদের প্রতিফলনে ঝলমল করছে। ওরা দুজন বসে আছে চুপচাপ। কিছুক্ষণ জ্যোৎস্নার এত সৌন্দর্য দেখে পৃথা কিছুক্ষণের জন্য তার চিন্তাগুলো ভুলে গেল। এই সুন্দর পরিবেশে তার সবচেয়ে পছন্দের মানুষটা তার পাশে বসে আছে। ভাবতে অদ্ভুত ভালো লাগা তার মন প্রাণ ছুঁয়ে গেল। আমাদের এই জীবনে আমরা যন্ত্রের মতো দৈনন্দিন সব কাজগুলোই কেবল চক্রের মতো করতে থাকি, কিন্তু প্রিয়জনের সাথে কাটানোর মতো সুন্দর মুহূর্ত আমাদের জীবনে খুব কমই আসে। হাজারো ব্যস্ততাকে এক মাসে ফেলে রেখে কজনই বা পায় প্রিয় মানুষের সান্নিধ্য। কিছু বলবে না? চুপ করে থাকবে? পৃথা প্রশ্ন করলো। পৃথা, তুই ছোটবেলায় একবার বলেছিলি, মনে আছে? তুই ভয় পেয়েছিলি যে তোকে সারা জীবন গাছে আটকে থেকে যেতে হয় কিনা। মনে আছে। কেন? আজ আমার মনে হচ্ছে এই যে আমরা পুকুর ঘাটে বসে আছি, উপরে থালার মতো বিশাল চাপ, ঠিক এভাবেই এক জায়গায় যদি সারা জীবন থেকে যেতে পারতাম, সময়টা এই জায়গায় ঠিক এখানেই আটকে থাকতো যদি। কিন্তু তা তো হবার নয়। কি হয়েছে প্লিজ বলবে? আমার মনটা কেমন কেমন যেন করছে, শান্তি পাচ্ছি না। পৃথার মাথায় হাত রাখলো অপু। আস্তে আস্তে করে হাতটা মাথায় বুলিয়ে দিতে লাগলো। অপুর এই স্পর্শ পৃথার প্রতিবার মন ছুঁয়ে যায়। এত পবিত্র লাগে এই স্পর্শ। মেয়েদের এক আশ্চর্য ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। মেয়েরা পুরুষের স্পর্শের ধরন বুঝতে পারে। অপু যতবার পৃথার মাথায় হাত রেখেছে ততবার সে স্পর্শ পৃথার হৃদয় ছুঁয়েছে। যে স্পর্শে কোনো কামনা নেই, বাসনা নেই, শুধু আছে প্রগাঢ় পবিত্রতা। অপূর্বের মতো দ্বিতীয় শুদ্ধ মানুষ পৃথা আর কাউকে দেখেনি।
পৃথার মাথায় হাত রেখে অপু বলল। যদি কখনো জানতে পারিস বড় মা তোর কাছে আসছে, তোর কেমন লাগবে পৃথা? পৃথা চমকে উঠল। হঠাৎ এই প্রশ্ন কেন করছে অপু? হঠাৎ এই কথা বলছো কেন? উত্তরটা শুনতে চাই। বুঝ হওয়ার পর থেকে জেনেছি বাবা নেই, এমন জায়গায় গেছে যেখান থেকে কেউ ফিরে আসে না আর। তাই বাবাকে কখনো দেখতে পাবো সেই স্বপ্নও দেখিনি আমি। মায়ের কথা যতবার ভেবেছি শুধু অভিমান জমেছে। কেন মা আমাকে রেখে চলে গেল? কেন একবারও মনে হলো না আমার কথা? কেন কোনোদিন পেছন ফিরে তাকালো না আমার দিকে? বলতে বলতে পৃথার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সেই দিনগুলোর কথা ভেবে, যে দিনগুলোতে তার কিছু কিছু মুহূর্তে মনে হতো আজ যদি মা থাকতো এখানে, চাচিমুনি সবটা দিয়ে ওর জন্য করেছে, এ কথা অনস্বীকার্য। তারপরও হয়তো নারীর টানে কখনো কখনো মাকে ভীষণ মনে পড়তো। আমি যদি মাকে সামনে পাই, শুধু একটা প্রশ্নই মাকে করব, সত্যি আমি তার সন্তান কিনা? নিজের সন্তানকে কি কখনো মা ফেলে যেতে পারে? পৃথার কথায় অপু হালকা হাসলো আর বলল, কাল তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। মানে? বড় মার কাছ থেকেই তোর প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারবি পৃথা। বড় মা আগামীকাল আসছেন, লোক পাঠিয়ে এই খবর দাদিজানের কাছে পৌঁছেছে, আর খবরটা সত্য। পৃথার মনে হলো সে কিছু ভুল শুনেছে। বিশ্বাস হলো না। সে নির্বাক চেয়ে রইল। পৃথার সামনের চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে অপু বলল, তোর অপেক্ষার কাল সমাপ্তি পৃথা। পৃথা কিছুই বলল না, চুপচাপ বসে রইল। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে আশপাশ, পুকুরের কালো জলে চাঁদের অসম্ভব সুন্দর আলোর নাচানাচি। পৃথা এক দৃষ্টিতে সে কালো জলের দিকে চেয়ে রইল, আর তার চোখ থেকে নোনা জলের ধারা বয়ে চলল নিঃশব্দে। কেউ কাউকে কিছুই বলছে না। আজ দুজন মানুষই নিজেদের অনুভূতির হদিস খুঁজে পাচ্ছে না। পৃথা মনে মনে মায়ের মুখটা আঁকার চেষ্টা করছে। দেখা হলে মাকে কি বলবে? মাথাটা ফাঁকা লাগলো ওর। অপু বলল, চল, অনেক রাত হয়ে গেছে, ঘরে চল। পৃথা নিঃশব্দে উঠে দাঁড়ালো। চিরচেনা মেয়েটিকে অচেনা লাগছে অপুর। পৃথা কি বদলে যাচ্ছে একটু? পৃথার কয়েক হাত ধরে দাঁড়ানো মানুষটি তার জন্মদাত্রী। এতটুকু বুঝতেই তার কয়েক মিনিট সময় লাগলো। অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রইল সে। টকটকে ফর্সা রং, মাথায় ঘন চুলের মানুষটির মুখটার সাথে তার চেহারার অনেক মিলই জানান দিল এই মানুষটি তার মা। পুরো রুমটাই পিনপতন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। পৃথা কাল রাতেও ভেবেছিল মাকে তার অনেক প্রশ্ন করার আছে। এখন এই মুহূর্তে তার মাথাটা পুরোপুরি ফাঁকা লাগছে, কোনো কিছুই মাথায় আসছে না। পৃথার মা পৃথাকে হাত উঁচিয়ে ডাকলেন, এদিকে আয়। পৃথা গুটি গুটি পায়ে এগিয়ে মায়ের কাছে গেল। ওর মা ওর দিকে তাকিয়ে থেকে বলল, তুই তো একদম দেখতে আমার মতো হয়েছিস। জাহানারা, আমি ঠিক বলছি না? জাহানারা কিছু বললেন না। আশরাফ সাহেবের মুখ অন্ধকার। অপু, অদিতি, সাহেব সহ বাকি সবাই চুপচাপ বসে আছে। পৃথার মা পৃথাকে তার কাছে টেনে নিতে চাইলেন, কিন্তু পৃথা একটু শক্ত হয়ে বসে রইল। মায়ের উপর রাগ করেছিস? রাগ করাই স্বাভাবিক। আমি তোকে রেখে চলে গিয়েছিলাম, অন্যায় করেছিলাম। এই অন্যায়ের ক্ষমা হয় না জানি, কিন্তু এতগুলো বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কোন দিন এসে তোর সামনে দাঁড়াবো আর তোর কাছে ক্ষমা চাইবো। আমাকে তুই মাফ করে দে মা। পৃথা হালকা হাসলো, বলল, মাফ তো আমি মুহূর্তেই করে দিতে পারি, কিন্তু আমি মাফ করে দিলেই কি আমার জীবনে 18 বছরটা আবার আমি ফেরত পাবো? যে সময়গুলোতে আমার পাশে আপনি থাকার কথা ছিল কিন্তু আপনি থাকেননি, সেই সব দিনগুলো কি আবার ফেরত আসবে? না, সেই দিনগুলো আর ফেরত আসবে না মা। তাও তোর কাছে আমার ছুটে আসা তোর ক্ষমা পাওয়ার জন্যই। আমার পাপের প্রায়শ্চিত্ত আমি সারা জীবন দিয়েছি। তুই ক্ষমা না করলে হয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। আর আমি আপনাদের কাছে ঋণী। আমার মেয়েটাকে আপনারা এত যত্ন করে বড় করেছেন, সেজন্য সবার কাছে কৃতজ্ঞ। পৃথার দাদিজান বললেন, পুরনো কথা এখন আর বলে লাভ কি সুরমা? তখন তুমি যে কাজটা করেছো সেই সময়ে সেটা অন্যায় করেছো, কিন্তু এত বছর পর এসে যখন সব স্মৃতিতে প্রলেপ জমে গেছে, এখন আর এসব বলে লাভ নেই। আসছো, বিশ্রাম করো। সুরমা অপু আর অদিতির দিকে তাকিয়ে বললেন, তোরা অদিতি আর অপু না? মাশাআল্লাহ, বড় হয়ে গেছিস। সে এইটুকুনি ছিলি। অদিতি আর অপু হালকা হাসলো। সুরমা আবার বলে উঠলেন, জাহানারা, তোমাদের কাছে একটা আর্জি ছিল আমার। আমি দেশে বেশি দিন থাকবো না। আমার দ্বিতীয় স্বামী কিছুদিন আগে মারা গেছেন। ওখানে সব আমাকেই সামলাতে হয়। আমার নিজের শরীরও খুব একটা ভালো না। দেশে যে কয়দিনই আছি, আমি পৃথাকে আমার সাথে কয়দিন রাখতে চাই। আশরাফ সাহেব সাথে সাথে বলে উঠলেন, না না, এটা সম্ভব নয়। পৃথা কোথাও যাবে না। ওকে আপনি দেখতে চেয়েছিলেন, আমরা কেউ বাধা দেইনি, দেখা হয়েছে, কিন্তু আপনার সাথে আমরা পৃথাকে দিব না কোনোভাবেই। কি বলেন আপনি আম্মা? দাদিজান বললেন, সুরমা, আশরাফ ঠিকই বলছে। জন্ম তুমি দিয়েছো, এই কথা সত্যি, কিন্তু পৃথার জীবনে সবচেয়ে বেশি অধিকার আশরাফ আর জাহানারার। তাই ওদের কথাই আমার কথা। সুরমা কাতর ভঙ্গিতে পৃথার দিকে তাকালেন। মা, তুই কি যাবি না আমার সাথে, শুধু কয়েকটা দিন আমার সাথে থাকার জন্য? না,
আমি যাব না, চাচ্ছু না চাইলে আমি কোথাও যাব না আপনার সাথে। পৃথার কথা শুনে অপু আস্তে একটা নিঃশ্বাস ফেললো। রাতের বেলা দাদিজানের ঘরে পৃথা দাদির কোলে শুয়ে আছে। দাদিজান, আমার মাথায় হাত বুলিয়ে দাও, আজ আমার ভীষণ কষ্টের দিন। আমার সামনে আমার মা, তাকে আমি মা বলে ডাকার শক্তি পাচ্ছি না। কোনো অদৃশ্য কিছু আমাকে বাধা দিচ্ছে। এ কেমন যে যন্ত্রণা আমি তোমাকে বোঝাতে পারবো না। দাদিজান পরম আদরে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর বললেন, মানুষের জীবনে কখনো কখনো এমন জটিল পরিস্থিতি সামনে এনে দেয় যে সবকিছু এমন গোলকধাঁধা মনে হয়। সোনামণি, তুমি মনটাকে শান্ত করো। আর তোমার যদি মনে হয় মাকে মা বলে ডাকবা, তাহলে ডাকো। আমি কি বিশ্বাস করি জানো, কেউ তোমাকে অনেক ঘৃণা দিলেও তুমি যদি তাকে ভালোবাসা দাও, সে তোমাকে আজ হোক বা কাল ভালোবাসতে বাধ্য। আর যদি সেটা মা হয় তাহলে তো অবশ্যই বাধ্য। তোমার মা কম বয়সে আবেগের বশে একটা ভুল করে ফেলছে। এখন সেই আত্মগ্লানির আগুনে সে নিজেই পুড়তাছে। আমি তাকে আজকে ভালো করে দেখছি। একজন পরাজিত মানুষ ছাড়া কিছুই নজরে এলো না। তাকিজান, আমার মায়ের প্রতি অনেক অভিমান, অনেক রাগ, কিন্তু তাকে দেখার পর আমার মনটা কেন যেন সেই রাগের বহিঃপ্রকাশ সেভাবে করতে পারছে না। বারবার মনে হচ্ছে মাকে একবার জড়িয়ে ধরে বলি, তুমি কেন চলে গিয়েছিলে? আমি তোমাকে কত মিস করি তুমি জানো না মা। বলতে বলতে পৃথার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। দাদিজান পৃথার মায়াময় মুখটা দেখে মনে মনে দোয়া করতে লাগলেন, হে পরম করুণাময়, আপনি এই নিষ্পাপ মেয়েটার সব দুঃখগুলো মুছে দেন। অপু পৃথার ঘরে গিয়ে টোকা দিল। পৃথা আছিস? হুট করে দরজা খুলে গেল। পৃথার চোখগুলো লাল আর ফোলা। অপুর বুকে ব্যথা হতে লাগলো। পৃথার বিধ্বস্ত এই চেহারা দেখে মেয়েটা নিজের আবেগটুকু প্রকাশ করতে পারছে না অভিমানের আড়ালে। পৃথা চল, বাইরে কথা আছে। এখন চল। বলেই পৃথার হাত টেনে উঠোনের দিকে চলল অপু। পৃথাকে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, পৃথা, তোর বড় মার সাথে কয়েকদিনের জন্য যাওয়া উচিত। পৃথা চেয়ে রইল অপুর দিকে। কি বলছে বুঝতে পারছে না সে। অপু আবার বলল, হ্যাঁ পৃথা, বড় মার সাথে কয়েকদিন থেকে আয়। তুই ছোট থেকে তুই বড় মার থেকে দূরে ছিলি। মায়ের আদর কেমন হয় তুই জানিস না। এক জীবনে ঘৃণা করতে করতে আমরা বেশিরভাগ সময় কাটিয়ে দিই, অথচ এটা বুঝি না ভালোবাসার জন্য জীবন অনেক ছোট। কতটুকুই বা সময় পাই আমরা ভালোবাসতে। বড় মা লন্ডনে চলে গেলে তুই আবার আমার কাছে ফিরে আসিস, ঠিক আছে? তোমার ভয় লাগছে না এখন? মনে হচ্ছে না যদি আমি আর ফিরে না আসি? অপু বলল, আমার ভয়ের চেয়ে তোর ভালো থাকাটা আমার কাছে এখন বেশি জরুরি। তোর এই কষ্ট মাখা চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। আর যদি বলিস আমার কথা, আমার ভালোবাসায় এতটা শক্তি আছে যে তোকে আমার কাছে আসতেই হবে। আর তোর মতো গবেটকে নিয়ে অবশ্য অত ভাবনারও কিছু নাই, কারণ অন্য কেউই চাইবে না নিজের পায়ে কুড়াল মেরে গাধাকে পালতে। তোর শেষ ভরসা আমি। বলে হাহা করে হেসে উঠলো। পৃথা কটমট করে তাকালো। একদম ভালো হবে না কিন্তু গাধা বললে। অপু আবার বলল, আমি একটা ব্যাপার নিয়ে খুব ভাবনায় আছি রে পৃথা। আমাদের ছেলে মেয়েগুলো যদি এমন গাধা হয় তাহলে তো এত গাধা মানুষ করতে করতে আমার চুলগুলো সব অল্প বয়সেই পেকে সাদা হয়ে যাবে। পৃথার নিজের কানকে বিশ্বাস হলো না। এই লোকটা বলছে কি? ছেলে মেয়ে এলো কোত্থেকে? কি নির্লজ্জ! ছেলে মেয়ে কি? হ্যাঁ, কার ছেলে মেয়ে? ও মা, তোর আর আমার, নাকি তুই চাস না আমি বাবা ডাক শুনি? অবশ্যই তুই চাইলে আমি প্রতি বছর বাবা ডাক শুনতে রাজি আছি। পৃথার কান গরম হয়ে গেল। এত নির্লজ্জ হলো কবে থেকে এই লোক? থ্যাট বলে হেসে বুকে ধাক্কা মেরে পৃথা পালালো। অপু হাহা করে হাসতে হাসতে বলল, আরে কই যাস? বাপ ডাক শুনতে পারবো কিনা সেটা তো বলে যা। মেয়েটার মুখে একটু হাসি ফুটানো গেছে। এইটুকু হাসি দেখার জন্য এত চেষ্টা। অপু বাড়ির সবার সাথে কথা বলে সবাইকে রাজি করালো পৃথাকে বড় মায়ের সাথে পাঠাতে। পৃথা থেকে আসুক কিছুদিন বড় মার সাথে। প্রথমে কেউ রাজি না থাকলেও অপুর কাছে সবাইকে হার মানতে হলো। শেষে সিদ্ধান্ত হলো পৃথা কিছুদিন সুরমার কাছে থাকবে। পৃথা রওনা দিল মায়ের সাথে। যদিও সে মায়ের সাথে স্বাভাবিক হতে পারেনি, তবুও সে যেতে রাজি হলো। জাহানারা যাওয়ার সময় পৃথাকে বললেন, তোর মা লন্ডন ফেরার আগে তোকে আমরা নিয়ে আসবো, কয়দিন থেকে আয় মায়ের কাছে। দাদিজান, চাচি, ফুপু, চাচা সবার থেকে বিদায় নিয়ে নিল পৃথা। অপুরাও ঢাকা ফেরার প্রস্তুতি নিল। ছুটি শেষ হয়ে আসছে, ফিরতে হবে। ঢাকায় ফেরার আগে অপু ইরিনের সাথে কিছু কথা বলল আর বোঝালো তার এখন প্রেম ভালোবাসার কোনো বয়স নয়, পড়াশোনার বয়স। যেন মন দিয়ে পড়াশোনা করে। তারপর সবাই ওরা ঢাকায় ফিরে এলো। পৃথাদের গাড়িটা একটা সুন্দর বাড়ির সামনে এসে থামলো। পৃথা নামতে নামতে হঠাৎ শুনতে পেল আদিবার গলা। আদিবা ফুপি ফুপি ডাকতে ডাকতে এদিকেই দৌড়ে আসছে। পৃথা পুরোপুরি ভেবাচাকা খেয়ে গেল। আদিবা এখানে কি করছে? আদিবা দৌড়ে এসে সুরমাকে জড়িয়ে ধরলো। হঠাৎ পৃথার দিকে খেয়াল হতেই আদিবা হকচকে উঠল। পৃথা, তুই এখানে কিভাবে? হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে কিভাবে? সুরমা কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা কি, মেয়ে দুটো এমন করছে কেন। তিনি আদিবাকে বললেন, আদিবা, এ হচ্ছে আমার মেয়ে পৃথা, যার কথা তোকে দেশে এসে বলেছি। আর পৃথা, আদিবা আমার ভাইয়ের মেয়ে। পরিচয় পেয়ে দুজনেই মহা খুশি। বান্ধবী থেকে কাজিন হয়ে দুজনের খুশি যেন আর ধরে না। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। পৃথা ঘুরে ঘুরে পুরো বাড়িটা দেখতে লাগলো। খুব সুন্দর চারপাশ। আদিবাও সারাক্ষণ তার সঙ্গে সঙ্গে রইলো। বাড়িটাকে ভীষণ খালি খালি লাগছে সবার।
অপুর মনে হলো বাড়িটা এক নিমিষে গোরস্থানের মতো নীরব হয়ে গিয়েছে। সাইফের সাথে অদিতি চলে গেছে শ্বশুর বাড়ি। পুরো বাড়িতে মাত্র 3 জন মানুষ। অপুর দম বন্ধ লাগতে শুরু করলো। ফোন হাতে নিয়ে সে পৃথাকে ভিডিও কল দিল। পৃথা ফোন ধরতেই বলল, কেমন আছিস? এই তো ভালো, তুমি কেমন আছো? কেমন আছিস চেহারা দেখে বুঝতে পারছিস না? চেহারা দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, তুই তো তাই বুঝবি, কথা তো আর সাথে বলি না। যাই হোক, বাড়িটা একা একা ভালো লাগছে না, তুই চলে আয়। আরে কি বলছো? এই তো সবাইকে রাজি করালে আমি যেন এখানে এসে মায়ের সাথে কিছুদিন থাকি, আর এখন আবার এই কথা বলছো? তোকে ছাড়া থাকা অসম্ভব লাগছে, আমি কি করব? অপুর কাতর গলা শুনে পৃথার মনটা কেমন করে উঠলো। কিন্তু এখন তো ফেরাও সম্ভব না, কয়েকটা দিনই তো, ধৈর্য ধরো একটু। তুই আসতে পারছিস না তো কি হয়েছে, আমি তো যেতে পারবো, আমি আসছি, তুই অপেক্ষা কর। পৃথার মুখ হা হয়ে গেল। এই লোক কি পাগল হয়ে গেছে? এখানে যদি এভাবে এখনই চলে আসে, না জানি মা কি ভাববে। পৃথাকে কোনো কথাই বলতে না দিয়ে অপু ফোন রেখে দিল। পৃথার মাথায় হাত। মায়ের সামনে লোকটা যদি উল্টাপাল্টা বলে বসে, তাহলে তো সে একেবারে লজ্জায় মাটিতে মিশে যাবে। সুরমা মেয়ের পছন্দের সবকিছু রান্না করলেন, পৃথাকে কাছে বসিয়ে খাইয়ে দিলেন। আদিবা দেখে বলে উঠলো, বাহ, খাইয়েও দেয়া হচ্ছে, আমাকে কে খাওয়াবে? সুরমা হেসে আদিবাকেও খাইয়ে দিলেন। খেয়ে দিয়ে ওরা রুমের দিকে যাবে, এমন সময় কলিং বেল বাজলো। পৃথার বুকটা ধুকপুক করে উঠলো। নিশ্চয়ই অপু ভাই এসেছে। হায় হায়, কি হবে? কি বলবে মাকে? কি বলবে আদিবাকে? আদিবা দরজা খুলে দিল। অপু বাইরে দাঁড়ানো। আদিবাকে বলল, পৃথা আছে, আমি ওর কাজিন হই। আদিবা বলল, জি আসুন। ফুপু দেখো তো কে এসেছে পৃথার কাছে। সুরমা অপুকে দেখে এগিয়ে গেলেন। অপু, তুই আয়, খুশি হয়েছি অনেক তুই আসায়, তোর কারণে তো পৃথাকে দিল আমার সাথে সবাই। অপু বসলো, হাতে আইসক্রিম চকলেট ভর্তি, মিটিমিটি করে পৃথার দিকে তাকাচ্ছে আর হাসছে। পৃথা অন্যদিকে তাকিয়ে রইল। অপু মনে মনে ভাবলো, বাহ, এত কষ্ট করে তাকে দেখতে এলাম আর উনি ভাব দেখাচ্ছে, ভাব দেখানো বের করছে, একটু সুযোগ পেয়ে নেই। আদিবার সাথে অপু পরিচিত হলো। আদিবা বলল, পৃথা ভাইয়াকে বাড়িটা ঘুরিয়ে দেখা, আমি নাস্তা নিয়ে আসছি। পৃথা অপুকে উপরে নিয়ে চললো। ঘুরিয়ে দেখাতে দেখাতে হঠাৎ অপু পৃথার হাত টেনে একটা রুমে নিয়ে দরজাটা ভেঙে দিল। পৃথার চোখ বড় বড় করে বলল, কি ব্যাপার, এখানে কেন আনলে? ভাব দেখানো হচ্ছে না? খুব বার বেড়েছিস। এমনিতেই পিচ্চি বাচ্চা, বিয়ে করার স্বপ্ন দেখে সাগরে হাবুডুবু খাচ্ছি, তার উপর তুই ভাবের উপর ভাব দেখাচ্ছিস। বলতে বলতে সে পৃথার দিকে এগিয়ে গেল, আর পৃথা পিছুতে থাকলো। পৃথা পিছাতে পিছাতে দেয়ালে ঠেকে গেল। অপুর সামনে এগিয়ে এসে ওর মাথায় একটা টোকা মেরে বলল, তুই কি ভাবছিলি আমি কি করব? উল্টাপাল্টা চিন্তা বাদ দে, এখনো নাক টিপলে দুধ বেরোবে। মেয়ের কি সব উল্টাপাল্টা চিন্তা, ছি। পৃথার গাল লাল হয়ে গেল। সে তো সত্যি উল্টাপাল্টা ভেবেছিল। ধ্যাট। যাওয়ার সময় পৃথাকে একটু আলাদা করে ডেকে নিয়ে অপু বলল, খুব শীঘ্রই তোকে নিতে আসবো। ওই বাড়িতে তোর না হওয়া যে একটা সংসার পড়ে আছে, সেই সংসারটা তুই ছাড়া কেউই গুছিয়ে দিতে পারবে না। আমি অনেক গোছানো মানুষ, কিন্তু তুই ছাড়া আজকাল আমি অনেক অগোছানো হয়ে পড়েছি। আমাকে গোছানোর দায়িত্বও তোর, এসে আমাকে একটু গুছিয়ে দিবি প্লিজ। পৃথা গাঢ় গলায় অপুর চোখের দিকে তাকিয়ে বলল, তুমি তোমাকে গোছাতে বলছো? আর আমি তো আজীবনের অগোছালো, আমাকে গুছিয়ে দিতে তুমিই পারবে বলেই তো অপেক্ষা করে বসে আছি। অপু স্মিত হাসলো। পৃথা চুলগুলো আস্তে করে কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, দুজন দুজনকে গুছিয়ে গুছিয়ে রাখবো সারা জীবন। তুই ছাড়া আমি অসম্পূর্ণ, আমি ছাড়া তুইও অসম্পূর্ণ। আমাদের পাশাপাশি বসবাসে একমাত্র পারে আমাদের জীবনটাকে সাজিয়ে দিতে। পৃথাও হাসলো, বলল, আচ্ছা এবার যাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। মায়ের লন্ডন যাওয়ার সময়ও চলে এসেছে, বেশি অপেক্ষা করাবো না তোমাকে, বললে এসে নিয়ে যেও। সুরমা লন্ডন যাওয়ার ঠিক 2 দিন আগে তার শরীর ভীষণ খারাপ করলো। পেটের এক সাইডে প্রচন্ড ব্যথা, তিনি ব্যথায় হাঁসফাঁস করতে লাগলেন। পৃথা মায়ের অস্ফুট গোঙানো শুনে তার রুমে দৌড়ে গেল। মায়ের মুখটা কেমন বিবর্ণ আর ফ্যাকাশে লাগছে। কি হয়েছে মা, খারাপ লাগছে? পৃথা ভয়ার্ত চোখে জিজ্ঞেস করলো মাকে। মা, আদিবাকে ডাক, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চল, শরীরটা খুবই খারাপ লাগছে আমার। পৃথা আদিবাকে দ্রুত ডেকে এনে হাসপাতালের দিকে রওনা হলো। চাচুকেও কল দিল। আশরাফ সাহেব, জাহানারা আর অপুকে নিয়ে হাসপাতালে চলে এলেন। মেয়ে দুটো ছোট ছোট মানুষ, একা কিছুই সামলাতে পারবে না। বিভিন্ন টেস্ট করানো হলো সুরমাকে। টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার জানালেন সুরমার 2টো কিডনি নষ্ট, খুব অল্প শতাংশই কাজ করছে। দ্রুত চিকিৎসা না করালে তার মৃত্যু ঝুঁকি আছে। ডাক্তারের কথা শুনে পৃথার আদিবা হাউমাউ করে কাঁদতে শুরু করলো। পৃথা চাচিমণিকে ধরে কাঁদতে কাঁদতে বলল, চাচিমণি, এত বছর মাকে ছাড়া কাটিয়েছি, আজ এত বছর পর একটু করে পেলাম, তাও আবার মা হারিয়ে যেতে চাইছে। আমার ভাগ্যটা এমন কেন বলবা একটু? কেন আমার কাছের মানুষগুলো এভাবে শুধু হারিয়ে যায়? অঝোর ধারায় ওর চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আদিবার অবস্থাও শোচনীয়। মেয়েটার কেউ নেই, এই ফুপুই ছিল সবকিছু। আজকে তিনিও এমন কঠিন ব্যাধিতে আক্রান্ত। তার চোখের সামনে সবকিছু অন্ধকার লাগতে লাগলো। পৃথার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে আদিবার। তারা দুজন আজকে কষ্টে মুহ্যমান।
জাহানারা মেয়ে দুটিকে আগলে জড়িয়ে ধরলেন। আদিবাকে মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না তোরা, আমি আছি তো, আমি তোদের সবসময় দেখে রাখবো। আর বড় ভাবিকেও আমরা বেস্ট চিকিৎসা দিয়ে ইনশাল্লাহ সুস্থ করে তুলবো, তোরা কাঁদিস না আর। অপু দেখলো তার মা মেয়ে দুটোকে কি পরম আদরে জড়িয়ে ধরে রেখেছেন। এই মানুষটা এত মমতা তার মধ্যে কিভাবে ধারণ করে আছেন অপু বুঝতে পারে না। মায়েরা বোধহয় এমনই অসামান্য মমতার অধিকারী হয়। সুরমা বেডে শুয়ে আছেন, গায়ে একটা সাদা চাদর। পৃথার আদিবা তার পাশেই বসা। সুরমার বিবর্ণ মুখটা দেখে তাদের ভেতরটা কষ্টে জর্জরিত। সুরমা আস্তে করে বললেন, পৃথা মা আমার, খুব ছোটবেলায় আমি তোকে রেখে চলে গিয়ে যে অন্যায় করেছিলাম, সে অন্যায়ের শাস্তি সৃষ্টিকর্তা আমাকে দিচ্ছেন। এই শাস্তি আমার প্রাপ্য রে মা। পৃথা মায়ের হাত ধরে বলল, মা তুমি কোথাও যেতে পারবে না, প্লিজ মা, আমার তোমার কাছ থেকে কত আদর পাওয়া বাকি মা, আমার তোমাকে সারা জীবন লাগবে। একবার তুমি চলে গিয়েছিলে, আমি তখন তোমাকে আটকাতে পারিনি, কিন্তু এবার তুমি কোথাও যেতে পারবে না। সুরমা বললেন, আমারও যে ইচ্ছে ছিল এবার লন্ডন ফিরে সব গুছিয়ে দিয়ে একেবারে তোর কাছে ফিরে আসব, কিন্তু আমরা সবসময় যা চাই তা আমাদের মতো করে পাওয়া হয় না। আদিবাকে বললেন, আদিবা মামুনি, তোকে আমি সারা জীবন দেখে শুনে রেখেছি, ভেবেছিলাম বাকি জীবনে তোকে আগলে রাখবো, কিন্তু আমি হয়তো কথা রাখতে পারবো না মা। আদিবা কেঁদে উঠে বলল, ফুপি তোমার কিচ্ছু হবে না, দেখো তোমাকে আমরা সবাই মিলে সুস্থ করে তুলবো। জাহানারা সুরমার পাশে বসে বললেন, ভাবি আপনার কিছু হবে না, আমরা আছি তো। আর আপনার এক মেয়েকে আমি আজীবন আগলে রেখেছি, আরেক মেয়েকেও আমি আজকে আমার মেয়ে করে নিলাম, ওদের দায়িত্ব আমার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু সুস্থ হন। সুরমার চোখ বেয়ে পানি গড়তে লাগলো। তিনি জাহানারার হাত ধরে বললেন, তুমি আমাকে আশ্বস্ত করলে জাহানারা, আমি যে মরেও শান্তি পাবো এবার। জাহানারা বললেন, না ভাবি, আপনাকে আপনার যে এখন অনেক কাজ বাকি, মেয়ের বিয়ে, ওর সংসার সব দেখা বাকি। ভাবি আপনার পৃথাকে আমার ছেলেটার ভীষণ পছন্দ, আমাদের সবার কলিজার টুকরা পৃথা। আপনার মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই। আপনাকে এই কথা জিজ্ঞেস করার সুযোগ হবে কখনো ভাবিনি, আজ যেহেতু সুযোগ হয়েছে, আজ আপনার মতামত খুব দরকার আমাদের। সুরমা পৃথার দিকে তাকালেন, অল্প হেসে বললেন, মা তোর চয়েস তো ভীষণ ভালো, অপুর মতো ছেলে লাখে একটা মিলে। ছোটবেলায় দেখেছি শান্তশিষ্ট, এখনো তাই। তিনি আবার জাহানারার দিকে তাকিয়ে বললেন, মেয়েটা তো আপনাদেরই, আপনাদের মেয়ে আপনাদের চেয়ে ভালো আর কারো কাছেই থাকবে না। মেয়ের আয়োজন করুন, আমি পৃথার মেয়ে দেখতে চাই। মুহূর্তেই সবার চোখে মুখে হাসি ফুটে উঠলো। সাইফ অদিতিকেও জাহানারার খবরটা জানালেন। ওরাও হাসপাতালে এসে পৌঁছালো। ডাক্তারের সাথে আলাপ করে ঠিক হলো সুরমাকে চিকিৎসার জন্য পাঠানো হবে। তার আগে অপু আর পৃথার কাবিন অনুষ্ঠানটা করে রাখা হবে। জাহানারা, পৃথা, আদিবার সুরমাকে তাদের বাড়ি নিয়ে গেলেন। কাবিনের কাজটা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিলেন সবাই। কাবিনের পরপরই সুরমাকে সিঙ্গাপুর পাঠানো হবে। অনাড়ম্বর আয়োজন। পৃথাকে অফ হোয়াইট কালারের গোল্ডেন জরির কাজের জামদানি পরানো হলো, সাথে লাল একটা ওড়না। আদিবা আর অদিতি মিলে খুব সুন্দর করে সিম্পল করে পৃথাকে সাজিয়ে দিল। আদিবা বলল, পৃথা তুই খুব ভাগ্যবতী রে, অপু ভাইয়া খুব ভালো একজন মানুষ, তুই খুব সুখী হবি। পৃথা বলল, ছোটবেলা থেকেই দেখছি মানুষটাকে, এখন সত্যি মনে হয় আমি ভাগ্যবতী, এমন পবিত্র একজন মানুষকে পেয়েছি জীবনে। আদিবা পৃথাকে জড়িয়ে ধরলো। অসম্ভবে এই মায়াবতী মেয়েটিকে প্রাণ ভরে দোয়া করলো আদিবা। সন্ধ্যায় কাজে এলেন বিয়ে পড়াতে। অপু অফ হোয়াইট একটা পাঞ্জাবি পরে সোফায় বসে আছে। অদিতি আর আদিবা পৃথাকে নিয়ে অপুর পাশে বসিয়ে দিল। সুরমাকেও একটা সোফায় বসানো হলো। মেয়ের বিয়ে নিজ চোখে তিনি দেখতে পাচ্ছেন, এই খুশিতে তার চোখ ভিজে এলো। অপুর পাশে কি সুন্দর মানিয়েছে পৃথাকে। জাহানারার মনে পড়লো ওদের সেই শৈশবের কথা। অপু একদিন বলেছিল, মা পৃথা একদম পুতুলের মতো, সারা জীবন ওকে আমাদের বাসায় এমন পুতুল সাজিয়ে রেখে দিব। জাহানারা তখন কথাটির মর্মার্থ সেভাবে না বুঝলেও আজ বুঝলেন ছেলের তকদিরে পৃথাই ছিল। অপু পৃথার দিকে এক নজর তাকালো। তার মনে হলো পৃথিবীর সব সৌন্দর্য নিজের মধ্যে নিয়ে এক অসাধারণ তরুণী তার পাশে কবুল বলার জন্য বসে আছে। তরুণীর নত দৃষ্টি, লজ্জিত ভঙ্গিমা, তীর করে কাঁপা ঠোঁট, সবকিছু মিলে এক অসম্ভব সুন্দর দৃশ্যের অবতারণা করছে। বিয়ে পড়ানো শুরু হলো। কাজী 5 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে সম্পূর্ণ ঘোষণা করলেন। কবুল বলার সময় অপুর মনে হলো তার জীবনের শ্রেষ্ঠ আর দামি সম্পত্তি সে পেয়ে গেছে। কবুল বলার আগ মুহূর্তে পৃথা সবার অগোচরে অপুকে একবার দেখে নিল। উজ্জ্বল ফর্সা রঙের কোকড়া চুলো মানুষটাকে দেখে তার আরেকবার হৃৎপিণ্ডে আলোড়ন সৃষ্টি হলো। মনে হলো এই মানুষটির প্রেমে পড়ে বারবার সে নিজের হৃদয় হারাতে চায়। একটু পর অপুর কানে এলো আস্তে করে পৃথার বলা কবুল শব্দটি। দুজন দুজনের দিকে তাকালো। পৃথার মায়া ভরা চাহনি যেন অপুকে বলছিল, নাও দিয়ে দিলাম আমার আমিকে তোমার হাতে, এবার তোমার দায়িত্ব আমাকে বেঁধে রাখো, আজীবন তোমার সাথে। অপু তার গাঢ় চাহনিতে পৃথাকে জানিয়ে দিল, তোর দায়িত্ব যে আমারই নেওয়ার ছিল, কোনো বদ্ধ খাঁচা নয়, আমার মনের মুক্ত আকাশেই তোর বিচরণ থাকবে আজীবন। ভালোবাসা বেঁধে রেখে হয় না, ভালোবাসা উড়িয়ে দিতে হয়। যে ভালোবাসে
সে নিজে থেকেই বেঁচে থাকতে ফিরে আসবে দিন শেষে। এক চৈত্রে যে গল্প শুরু হয়েছিল সেই গল্প পূর্ণতা পেল আজকের সুন্দর এক মুহূর্তে। সকালে সূর্য একটু একটু করে আলো ছড়াতে শুরু করেছে। আবহাওয়া দেখে মনে হচ্ছে আজ নিউ ইয়র্কের আকাশে ঝকঝকে রোদ উঠবে। স্বচ্ছ কাঁচের পর্দা ভেদ করে আলো ঢুকছে শুভ্রতাময় সুন্দর ঘরটায়। চোখে একটুখানি আলোর পরশ ছুতেই পৃথা চোখ মেলে তাকালো। পৃথার পাশে রাখা অ্যালার্ম ঘড়িটা একটানা বাজছিল। টুক করে সেটা বন্ধ করে দিল পৃথা। সকাল 7:30 বাজে। লেপের মধ্যে একটু আড়মোড়া দিয়ে মাথা তুলে পাশ ফিরে দেখলো সেখানে অপু নেই। এবার লেপ সরিয়ে উঠে বসে আশেপাশে তাকালো। অপুর কোনো সারা শব্দ নেই। গেল কোথায়? আজ তো ছুটির দিন। ডাইনিং পেরিয়ে ড্রয়িং এ দেখলো সেখানেও নেই। ডাইনিং এ ফুলদানি নিচে ছোট্ট একটা কাগজ রাখা, সেখানে লেখা সুইটহার্ট বউ, আমি জগিংয়ে বেরোলাম, নাস্তা রেডি করে রাখা আছে কিচেন কাউন্টারে, খেয়ে রেডি হয়ে থেকো। আজ আমরা ব্রুকলিন ব্রিজে যাব, তোমার জন্য সারপ্রাইজ আছে একটা। চিরকুটটা পরে পৃথা হাসলো। মিস্টার অপূর্ব বিয়ের পরে তো রোমান্টিক হয়ে যাবে সে ভাবেইনি। চাচিমণি আর চাচু সেই বইয়ের ভাঁজে মুখ গুজে থাকা ছেলেটা এখনো পুরো দস্তর দায়িত্ববান পুরুষ। পৃথাকে আগলে রেখে মায়া মমতার ভালোবাসা দিয়ে ফ্রেশ হয়ে নাস্তার প্লেট হাতে নিয়ে স্বচ্ছ কাঁচের জানালাটা দিয়ে বাইরে তাকালো পৃথা। আমেরিকার রাস্তাগুলো এ সময় খুব নির্জন থাকে। সকালে 2-1টা গাড়ি চলাচল করতে দেখা যায়, আর ছোট ছোট কিছু বাচ্চাকে দেখা যায় স্কুলে যাওয়া অবস্থায়। এদের মধ্যে কিছু আবার পৃথার বন্ধুও হয়ে গিয়েছে। জানালায় তাদের দেখে পৃথা হাত নাড়ায়। আমেরিকা তারা এসেছে মাস 6 হলো, আরো 1.5 বছর থাকবে। পিএইচডি ডিগ্রি নিতে অপু এসেছে নিউ ইয়র্কে। পৃথাকে রেখে সে কিছুতেই আসবে না, তাই অজ্ঞতা পৃথাকেও সাথে দেওয়ার জন্য রাজি হয়ে যান চাচিমণি আর চাচু। 6 মাস কেটে গেলেও প্রতি মুহূর্তে তাদের মিস করে পৃথা। মাকেও খুব মনে পড়ে। মা লন্ডনে আছেন বর্তমানে, দেশে আসা যাওয়ার মাঝে থাকেন। ফোনে প্রতিনিয়ত কথা হয় পৃথার সাথে। তাদের বিয়ে পেরিয়ে গেছে প্রায় 4 বছর। দেখতে দেখতে সময় কিভাবে কেটে গেল পৃথা সেটাই ভাবে। গ্রাজুয়েশন কমপ্লিট করার পরপরই আমেরিকা চলে এসেছে সে। এখন তার ইচ্ছে এখানে বসে না থেকে সেও কোনো স্কিল ডেভেলপ করবে, যাতে দেশে গিয়ে নিজে কিছু করতে পারে। এসবই ভাবছিল বসে বসে। এমন সময় কলিং বেল বাজলো। পৃথা দৌড়ে গিয়ে দরজা খুলতে দেখলো অপু হাতে এক গাদা লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে। পৃথাকে দেখে সহাস শেষে বলে উঠল, আহা, সকাল সকাল বউয়ের মুখ দেখলে নিজেকে পাক্কা সুখী পুরুষ মনে হয়। এ নাও সুইটহার্ট, ফুল গুচ্ছ নিয়ে আমায় ধন্য করো বউ। বলে পৃথার হাতে ফুলগুলো দিয়ে ওর নাকটা টেনে দিল। পৃথা নাক কুচকে বলল, এই একদম ভালো হবে না। ফুল দিচ্ছ ভালো কথা, নাক টানো কেন? হ্যাঁ? অপু পৃথাকে ঠেলে রুমে নিয়ে যেতে যেতে বলল, আমার বউয়ের নাক আমি টানবো, তাতে দোষের কি? অবশ্যই দোষের। এভাবে টেনে টেনে নাকটাকে তো বোচা বানিয়ে দিচ্ছ, পরে আমাকে দেখতে লাগবে নাক বোচা পেতনির মতো। অপু পেছন থেকে পৃথার গলা জড়িয়ে ধরে বলল, তুমি পেতনি হলেও আমার বউ, পরি হলেও আমার বউ, সব রূপে তুমি আমার সুইটহার্ট। পৃথা অপুকে ঠেলে সরিয়ে বলল, হয়েছে সরো এবার, আমি রেডি হব। ব্রুকলিন ব্রিজ দেখার স্বপ্ন আমার কত দিনের, প্লিজ তাড়াতাড়ি নিয়ে চলো। অপু হেসে বলল, জো হুকুম পৃথা রানী। আচ্ছা সারপ্রাইজটা কি বললে না তো? পৃথার প্রশ্ন শুনে অপু বলল, সারপ্রাইজ যদি বাসাতেই বলে দেই তাহলে সারপ্রাইজ কিভাবে থাকবে? আগে চলো, তারপর দেখবে নিজেই। পৃথার কপাল কুঁচকে এলো। কি সারপ্রাইজ দিবে মানুষটা? নিউ ইয়র্কের চওড়া রাস্তা ধরে চলছে পৃথাদের গাড়িটা। পৃথা উদ্গ্রীব হয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কখন সে চাক্ষুষ দেখতে পাবে ব্রিজটা? পৃথার চোখের উচ্ছ্বাস ধরা দিল অপুর চোখেও। মেয়েটা একটুও বদলায়নি। দেশেও যেমন পাগলি ছিল এখনো তেমনি। অল্পতেই উচ্ছ্বাসে শেষ থাকে না এর। অবশেষে তাদের গাড়ি ব্রুকলিন এরিয়াতে চলে এলো। পৃথা সাদা একটা টপস, সাথে খয়েরি স্কার্ট আর গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে এসেছে। পায়ে বড় বড় বুট জুতা। গাড়ি থেকে নেমে পৃথা দৌড়ে চলে এলো ব্রিজের নিচের রেলিং এর পাশটায়। আহা, তার স্বপ্নের ব্রুকলিন ব্রিজ। ব্রিজের নিচে ইস্ট নদী কলকল করে বয়ে চলেছে। কি সুন্দর ঝকঝকে সে পানি। পৃথা রেলিং এর পাশে দাঁড়িয়ে হাত দুটো মেলে বাতাস টেনে দিল। আহা, কি সৌন্দর্য চারদিকে। অপু দাঁড়িয়ে দাঁড়িয়ে পৃথার পাগলামি দেখে হাসছিল মুচকি মুচকি। খুশি হয়েছে বউ? অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এখানে নিয়ে আসার জন্য, আমার স্বপ্নটা পূরণ করার জন্য। আই লাভ ইউ সো মাচ বলে অপুকে জড়িয়ে ধরলো পৃথা। অপু হেসে জড়িয়ে ধরে পৃথার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পাগলিটা ঠিক আগের মতো আদুরে রয়ে গেছে। একটু খুশি হলে বুকে এসে চুপটি করে মিশে থাকে। পৃথা মাথা উঁচিয়ে বলল, এবার আমার সারপ্রাইজটা বলো, কোথায় সেটা? সারপ্রাইজ তো তোমার আশেপাশেই আছে, তাকাও ভালো করে। রহস্য করে বলল অপু। পৃথা অবাক ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ দেখলো একটু দূরে একটা বেঞ্চে একটা মেয়ে বসা, অন্যদিকে মুখ ফেরানো। কেমন চেনা চেনা লাগলো মেয়েটাকে। পৃথা এবার অপুর দিকে তাকালো। অপু হেসে সেদিকে ইশারা করলো যাওয়ার জন্য। পৃথা আস্তে আস্তে এগিয়ে মেয়েটির কাছাকাছি যেতেই মেয়েটি পৃথার দিকে ফিরলো। আদিবা বলে এক চিৎকার দিয়ে উঠলো পৃথা। তাড়াতাড়ি
ঝাঁপিয়ে পড়ে ওকে জড়িয়ে ধরলো। আদিবাকে এখানে এই মুহূর্তে দেখতে পেয়ে পৃথার আনন্দের সীমা রইল না। দূর পরবাসে নিজের একজন আপনজনকে এভাবে পেয়ে যাবে সে ভাবেইনি। কিন্তু আদিবা তো বাংলাদেশে ছিল, নিউ ইয়র্ক এলো কবে? পৃথা আদিবাকে এবার ছেড়ে দিয়ে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো। কখন আদিবা এখানে এলো, কিভাবে এলো, হাবি যাবি? আদিবা হেসে বলল, আরে থাম থাম, আমাকে বলতে দে। আমাকে এখানে অপূর্ব ভাইয়া এনেছে। ভাইয়া চেয়েছে আমি আর তুই এখানে ভালো কোনো স্কিল নিয়ে পড়াশোনা করে দেশে গিয়ে কিছু করার চেষ্টা করি। তাই তো সব কাঠখড় পুড়িয়ে আমাকে এখানে নিয়ে এলো। সব ক্রেডিট ভাইয়ার, সারপ্রাইজ প্ল্যানও ভাইয়ার। আমি সেই কখন থেকে তোকে সারপ্রাইজ দিতে এখানে বসে আছি জানিস? পৃথা কৃতজ্ঞ দৃষ্টিতে অপুর দিকে তাকালো। এমন স্বামী সে খুব ভাগ্য করে পেয়েছে। তার নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নটুকু পূরণের দায়িত্ব অপু নিয়ে নিয়েছে। নিজের এই সৌভাগ্যের জন্য সৃষ্টিকর্তার অশেষ শুকরিয়া আদায় করলো মনে মনে। চাচিমণি আর চাচুর খবর জিজ্ঞেস করলো আদিবাকে। আদিবা জানালো তারা খুব ভালো আছে আর আদিবাকে খুব যত্ন করেছে। পৃথা আর আদিবা খুব গল্পে মেতে উঠলো। রকলিনের নিচে তাদের সুন্দর একটা সময় কাটলো। শেষ বিকেলে সূর্যটা ম্লান হয়ে আসতেই ওরা রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাইরে ঠান্ডা পড়া শুরু করেছে। টিভিতে বলা হলো যে কোনো সময় স্নোফল হতে পারে। আমেরিকা আসার পর থেকে স্নোফলের জন্য পৃথার অপেক্ষা শেষ নেই। তবে কি আছে অপেক্ষার অবসান ঘটতে চলেছে? ডিনার শেষ করে পৃথা ঝোলানো বারান্দায় গিয়ে বসলো। স্নোফলের অপেক্ষায় রয়েছে সে। ছোট্ট জীবনে তার অনেক স্বপ্ন পূরণ হয়েছে, এই স্বপ্নটাও আজ পূরণ হবে বলে মনে হচ্ছে। অপু রুমে এসে দেখলো পৃথা বারান্দায়। পেছন থেকে বউকে জড়িয়ে ধরে কানে ছোট্ট করে চুমু দিয়ে বলল, ভালোবাসি বউ, অনেক ভালোবাসি। আমার জীবনে আসার জন্য তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তুমি কল্পনাও করবে না আমি কতটা সুখী তোমাকে পেয়ে। পৃথা বলল, তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমি আরো বেশি সুখী। এতটা সুখ আমার জীবনে ছিল কোনোদিনও ভাবিনি। অপু আলতো করে জড়িয়ে ধরে রাখলো পৃথাকে। অল্প অল্প করে এবার স্নোফল শুরু হলো। পৃথা অবাক দৃষ্টিতে দেখলো আকাশ থেকে ছোট্ট ছোট্ট তুলার মতো তুষারগুলো ঝরতে শুরু করেছে। সে কি অভিনব এক দৃশ্য! সুবহানাল্লাহ। নিউ ইয়র্কের আকাশ ছেয়ে গেছে বরফের শুভ্রতায়। সেই শুভ্রতা উপভোগ করতে করতে অপু পৃথার মাথা থেকে একটু তুষার সরিয়ে দিয়ে বলল, বউ, এবার আমাদের 2 জন থেকে 3 জন হয়ে যাওয়া উচিত, তাই না বলো? পৃথা লাজুক ভঙ্গিতে নিজের দিকে তাকিয়ে রইল। অপু ফিসফিস করে বলল, নিউ ইয়র্কে এই তুষার শুভ্র ভালোবাসা তোমায় দিলাম। তুমি বিনিময়ে আমায় একটা মানব পুতুল দিও, আর কিছু চাই না। পরম মমতায় দুজন দুজনকে জড়িয়ে রইল। স্নোফলে মাখামাখি হয়ে তারা স্বপ্ন বুনল আজ নতুন করে। প্রকৃতি সাক্ষী হয়ে রইল তাদের শুদ্ধ ভালোবাসার আর অনাগত এক সুন্দর স্বপ্ন পূরণের অপেক্ষার।